benefited at loss. There's a 31 number slide. ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তাহলে লাস্ট ক্লাসে তো আমরা এই জিনিসগুলো দেখে ফেলছি যে তোমার Burden pass হয় equity আর loss. হ্যাঁ, বার্ডেনটা কিভাবে পাস হয় এটা আমাদের দেখা হয়ে গেছে। আজকে আমরা বেনিফিটের ইস্যুটা আমরা দেখব। তা আমরা দেখলাম যে কোভেনেন্টের ক্ষেত্রে দুইটা পার্টি থাকে, একজন হচ্ছে গিয়ে কোভেনেন্টি আর একজন হচ্ছে গিয়ে কোভেনেন্টর। তাদের মধ্যে কিছু কোভেনেন্ট এক্সচেঞ্জ হয়, তো যদি এটা ব্রিচ করে তাহলে তারা একজন আরেকজনকে সু করতে পারবে কিনা, এটা একটা ইস্যু। আর হচ্ছে তাদের জমিগুলো যদি আবার বিক্রি হয়ে যায়, আর এর জমি যদি বিক্রি হয়ে যায়, আবার এর জমি যদি বিক্রি হয়ে যায়, তখন আবার তাদের সাকসেসররা আবার একজন আরেকজনকে সু করতে পারবে কিনা। এই ক্ষেত্রে আমাদের বেসিক পয়েন্টস গুলো আমাদের দেখা হয়ে গেছিল। কোভেনেন্ট কি, ডিড কি, কোভেনেন্টর কি, কোভেনেন্টি কি, হ্যাঁ, এগুলো সবকিছু আমরা দেখেছিলাম। এই জিনিসগুলো বার্ডেন কি, হ্যাঁ, বার্ডেন থাকে হচ্ছে কোভেনেন্টরের উপর, বেনিফিট থাকে হচ্ছে কোভেনেন্টির উপর, এগুলো আমরা দেখেছিলাম। আর কিছু করতে বললে পজিটিভ, আর কিছু করা থেকে বিরত থাকতে বললে এটা নেগেটিভ। কিছু অনেকগুলো এক্সাম্পল আমরা দেখেছিলাম। কোড সবসময় দেখবে হচ্ছে সাবস্টেন্স, হ্যাঁ, সাবস্টেন্স অফ দ্য কোভেনেন্ট। কোড কখনো দেখবে না হচ্ছে ফর্ম অফ দ্য সেন্টেন্স। কোড দেবে কোভেনেন্টের সাবস্টেন্সটা কি। আর এখানে আমরা দেখলাম যে লতে সু করলে সুবিধাটা হলো যে পজিটিভ কোভেনেন্টের জন্য সু করা যায় আর ড্যামেজেস পাওয়া যায়। আর ইকুইটিতে সু করলে নেগেটিভ কোভেনেন্টের জন্য সু করা যায়, আর এডিশনালি ড্যামেজ রেমেডি হিসেবে ইনজাংশনও পাওয়া যায়, আবার স্পেসিফিক পারফরমেন্সও পাওয়া যায় লতে। এটা কিন্তু লতে আবার সুবিধা হচ্ছে যে পজিটিভ কোভেনেন্টের জন্য আবার লায়াবল করা যায়, যেটা ইকুইটিতে যায় না, শুধু নেগেটিভ। এনফোর্সমেন্টের ক্ষেত্রে আমরা দেখলাম যে এখানে আমাদের 6টা সিচুয়েশন মনে রাখতে হবে। অরিজিনাল, বার্ডেন ট্রান্সফার, বেনিফিট ট্রান্সফার, তারপরে হচ্ছে বার্ডেন বেনিফিট বোথ ট্রান্সফার, তারপরে থার্ড পার্টি সু করতে পারবে কিনা, আর হচ্ছে বিল্ডিং স্কিম। যদি শুধু বার্ডেন ল্যান্ড সেল হয় তাহলে আমরা শুধু বার্ডেন ট্রান্সফার লিখবো। বেনিফিটেড ল্যান্ড সেল হলে শুধু বেনিফিট মানে আমাদের সিচুয়েশন 3, আর দুইটা ট্রান্সফার হলে 4, এটা আমরা আলোচনা করব। ঠিক আছে, তাহলে আমাদের লতে এবং ইকুইটি কখন অ্যাপ্লাই হবে, এটার ক্ষেত্রে বেসিক প্রিন্সিপাল হচ্ছে যদি বার্ডেন লতে ট্রান্সফার হয়, বেনিফিটও লতে ট্রান্সফার করতে হবে। বার্ডেন ইকুইটিতে ট্রান্সফার হয়, বেনিফিটও ইকুইটিতে ট্রান্সফার করতে হবে। তাহলে আমরা লতে বার্ডেন ট্রান্সফার হয় কিনা, জেনারেল প্রিন্সিপাল হচ্ছে লতে বার্ডেন ট্রান্সফার হবে না। হ্যাঁ, এটা অস্টারবেরি কেসে বলছে, পরে রন স্টিফেন কেসে এটা আবার অ্যাপ্লাই করা হয়েছে। বাট কিছু অল্টারনেটিভ অপশন আছে, যে বার্ডেন যদি ট্রান্সফার নাও হয়ে থাকে, যদি অ্যাসের বিরুদ্ধে মামলা করতে চায়, তার এখানে 5টা অপশন আছে। তবে এর মধ্যে বেস্ট অপশন হচ্ছে গিয়ে হ্যাঁ 3টা। এর মধ্যে মিউচুয়াল বার্ডেন বেনিফিট অ্যাপ্রোচ, আবার নতুন যে সরকার চালু করছে কমন হোল অ্যারেঞ্জমেন্ট, আরেকটা হচ্ছে গিয়ে যে ইন্ডেমনিটি ক্লজ। এটার মধ্যে আমরা লাস্ট ক্লাসে এই মিউচুয়াল বার্ডেন বেনিফিটটা আমরা ভালো করে দেখেছিলাম, যে এখানে কি কি শর্ত পূরণ করলে মিউচুয়াল বার্ডেন বেনিফিটের একটা ট্রান্সফার হবে। 3টা শর্ত এখানের মধ্যে দেওয়া ছিল, তিনটাই স্যাটিসফাই করতে হবে। অল 3 মাস্ট বি স্যাটিসফাইড। আর এখানে পার্লামেন্ট একটা চেঞ্জ নিয়ে আসছিল 2002 সালে, কমন হোল্ড অ্যান্ড লিজ হোল্ড রিফর্ম অ্যাক্ট। এটার মাধ্যমে এটা আসলে বেসিক্যালি করছে অ্যাপার্টমেন্ট গুলার ক্ষেত্রে। আবার ইংল্যান্ডে তোমার রেসিডেন্সিয়াল এরিয়াও থাকে, কিছু কমন এরিয়া থাকে যেখানে পার্ক থাকে, তারপরে জিম থাকে, ওপেন এয়ার জিম, ওগুলা রিপেয়ার কে করবে? লেকের পাশের রাস্তা। এটা তো মানে সরকার তো করবে না, কারণ এটা তো সব জমি তো প্রাইভেট জমি। প্রাইভেট জমিতে গিয়ে তো সরকার লেকের পাড় ঠিক করে দেওয়াটা তার দায়িত্ব না। তো এই জন্য আইনটা করেছে এখানে, যে ওই এলাকায় আপনারা যারা থাকবেন তাদের সবাইকেই এটার বার্ডেনটা নিতে হবে। এটা একটা ফেমাস হয় নাই, কারণ সে হয়তো এই ডুপ্লেক্স বাড়িটা কিনেছিল কিন্তু এখন সে থাকে না, অথবা সে রিটায়ার্ড, পেনশনের টাকায় চলে, তাহলে তার পক্ষে তো এই বার্ডেনটা বেশি হয়ে যাচ্ছে, যে আমি থাকিও না যেহেতু, আমি এখন ওইখানে রিপেয়ারও করবো না। তো ওটা অত বেশি হয়নি। তো এটা আমরা দেখেছিলাম। আর তারপর একটা কোশ্চেন দেখলাম, আর কিভাবে ইকুইটিতে বার্ডেনটা ট্রান্সফার হয়। তাহলে এখন ইকুইটিতে বার্ডেন ট্রান্সফারের জন্য কেন আমাদেরকে আসতে হচ্ছে,
তার ইকুইটিতে বার্ডেন ট্রান্সফারের জন্য আসতে হচ্ছে এই কারণে যে অনেক পার্সন যেটা কমপ্লেন করা শুরু করলো যে আর যদি বলে থাকে যে সে কমন যে রোডটা আছে এটা সে রিপেয়ার করবে, তারপরে হচ্ছে বাউন্ডারি ওয়াল সে রিপেয়ার করবে, এরকম যদি সে বলে থাকে, আর যদি এটা না করে, এবং আর যদি না করি তো আর কিছু করতে পারবে, আর ই যদি এস এর কাছে বিক্রি করে দেয় তাহলে ই এস কে বলতে পারবে এখানের মধ্যে যে তুমি যদি কমন রোডটা রিপেয়ার করার জন্য টাকা না দাও এটা তোমাকে আমি ব্যবহারও করতে দিব না। ওই যে একটা ইয়ে আছে যে তার একটা রাইট থাকবে যে সে যদি মানে টাকা না দেয় তাহলে সেটা ব্যবহার করতে পারবে না, মিউচুয়াল বার্ডেন বেনিফিট রুলের মাধ্যমে। বাউন্ডারি ওয়ালের ক্ষেত্রেও সেম কথা, আমাদের ই এটা এস কে বলতে পারবে। কিন্তু প্রশ্ন হলো যে যদি নেগেটিভ কভনেন্ট হয়, আর যদি বলে থাকে এখানের মধ্যে যে আমি এখানে কোনো পিক ফার্ম করব না, কমার্শিয়াল পারপাসে ইউজ করব না, কোম্পানি রেজিস্ট্রেশন অফিস করব না, কোনো প্যাট অ্যানিমেলস রাখবো না, তাহলে এটার বার্ডেন তো কোনোভাবেই ট্রান্সফার করা যাচ্ছে না আন্ডার দ্য কমন ল, প্রিভিটি অফ কন্ট্রাক্টের রুলের জন্য। তখন টাক এন্ড মক্সে কেসে লর্ড কটেনহ্যাম বলল যে ইফ ইকুইটি ডিড নট এনফোর্স দ্য কভেনেন্টরস প্রমিস, ইকুইটি যদি এখন এসে এস কে বাধা না দেয় এনিমেল রাখার জন্য, যখন সে আর কভেনেন্ট করেছিল কোনো প্যাট এনিমেলস রাখবে না অথবা কমার্শিয়াল পারপাস ইউজ করবে না, তাহলে দেন ইট উড বি ইম্পসিবল ফর দ্য ওনার অফ দ্য ল্যান্ড টু সেল পার্ট অফ ইট উইদাউট ইনকারিং দ্য রিস্ক অফ রেন্ডারিং হোয়াট হি রিটেইনস ইজ ওয়ার্থলেস। তার মানে এটা বোঝাতে চাচ্ছে যে ই আর এর কাছ থেকে জমিটা কিনতোই না যদি এটা সে জানতো যে আর এর জমিটা ভবিষ্যতে পিগ ফার্ম হিসেবে ইউজ হবে, এখানে ভবিষ্যতে প্যাট এনিমেলস, প্যাট ডগ, প্যাট ক্যাট এগুলো রাখা হবে, অথবা এখানে ইন্ডাস্ট্রি বা ফ্যাক্টরি হবে, তাহলে তার জমিটা তো মূল্যহীন হয়ে গেল। তাহলে যদি নেগেটিভ কভনেন্টের বার্ডেন ট্রান্সফার করা না যায় তাহলে এরকম তোমার কভনেন্টিরা অনেক লস সাফার করবে, কমন ল তাদেরকে কোনো রেমিডি দিচ্ছে না। তখন এসে ইকুইটি হাত বাড়ায় বলল যে আমরা নেগেটিভ কভনেন্টের বার্ডেন ট্রান্সফার করে দিব, কিন্তু 5টা শর্ত পূরণ করতে হবে। এই 5টা শর্ত 5টাই পূরণ করতে হবে, এই জন্য এন্ড, যখন লাস্টে এন্ড থাকবে তার মানে হচ্ছে 5টাই স্যাটিসফাই করতে হবে, কিউমুলেটিভ টেস্ট। আর এই 5টার মধ্যে বি নাম্বারটার এক্সপ্লানেশনটা আবার এখানে দেওয়া আছে, বি নাম্বারের এক্সপ্লানেশনটা এখানে দেওয়া আছে, বিকজ বি নাম্বারে যেহেতু বলা আছে যে কোভনেন্টটা হতে হবে টাচ এন্ড কনসার্ন, টাচ এন্ড কনসার্ন বলতে কি বোঝায় এটা এখানে এক্সপ্লেন করা আছে। টাক এন্ড মক্সে কেসে বলতেছে হচ্ছে যে একটা কোভনেন্টের বার্ডেন ট্রান্সফার করার জন্য আমাদের যদি আমরা ইকুইটিতে বার্ডেন ট্রান্সফার করতে চাই তাহলে আমাদের ফার্স্ট যেটা দেখাতে হবে কোভনেন্টটাকে নেগেটিভ কিনা, তার মানে এখানে সাবস্টেন্সটাকে নেগেটিভ কিনা, মানে যেই কোভনেন্টের পারফরমেন্স করার জন্য আর কে কোনো স্টেপস নেওয়া লাগবে না, অথবা আর এর জায়গায় যদি এস আসে তাকে কোনো স্টেপস নেওয়া লাগবে না, তার মানে সে কমার্শিয়াল পারপাসে ইউজ শুধু করবে না, সে এখানে শুধু বিল্ডিংটা শুধু রেসিডেন্সিয়াল পারপাসেই ব্যবহার করবে, বা সে রাত্রে 8টার পরে কোনো নয়েজ করবে না, মানে তাকে কিন্তু কিছু স্টেপস নেওয়া লাগবে না। যদি আমাদের এরকম একটা কোভনেন্ট করতো আর যে আমি আমার জমিতে সাউন্ড প্রুফ উইন্ডো ইউজ করব, তাহলে এটা আবার পজিটিভ কোভনেন্ট। আর যদি বলে যে 8টার পরে কোনো আওয়াজ আসবে না আমার জমি থেকে, তাহলে নেগেটিভ কোভনেন্ট, তাহলে কোভনেন্টটা হতে হবে নেগেটিভ। সেকেন্ড হচ্ছে কোভনেন্টটা হতে হবে ল্যান্ড রিলেটেড। আর যদি ই কে বলে থাকে যে আমার যদি কোনো ভেজিটেবল লাগে আমি আপনার ভেজিটেবল গার্ডেন থেকে ভেজিটেবল কিনবো, তাহলে এটা পার্সোনাল। আর যদি ই কে বলে থাকে এখানে যে ক্রিসমাসের পার্টিতে আপনাকে ইনভাইট করা হবে, হ্যাঁ আমার কোম্পানির যদি কোনো সেলিব্রেশন সেরিমনি হয় আপনাকে ইনভাইট করা হবে, তাহলে এটা হবে হচ্ছে পার্সোনাল কোভনেন্ট। তাহলে যেই কোভনেন্টটা ল্যান্ডের সাথে কানেক্টেড না, আর যদি ই কে এটা বলে থাকে এখানের মধ্যে যে তোমার এরকম তোমার পার্সোনালি কোনো বেনিফিট দিবে, যে কোভনেন্টের পারফরমেন্স করার জন্য আর কে লাগবে অথবা ই কে লাগবে, তাহলে তো এটা পার্সোনাল, কারণ ওই ব্যক্তি ছাড়া এটা পারবে না, সবার জন্য হতে হবে। তাহলে দ্য কোভনেন্ট অবশ্যই ল্যান্ড রিলেটেড হতে হবে,
টাচ এন্ড কনসার্নিং দ্য ল্যান্ড হতে হবে, ল্যান্ডটাকে টাচ করতে হবে, ল্যান্ডটাকে কনসার্ন করতে হবে। এটা বলতে সুইট ইনভেস্টমেন্ট কেস এক্সপ্লানেশন হিসেবে যেটা বলছে যে টাচ এন্ড কনসার্ন হওয়ার জন্য লর্ড অলিভার 3টা রিকোয়ারমেন্ট দিয়ে দিছে। একটা কোভেনেন্ট তখনই টাচ এন্ড কনসার্ন হবে যে কুড দ্য কোভেনেন্ট বার্ডেন এনি ওনার অফ দ্য স্টেট ইন ল্যান্ড অ্যাজ অপোজ টু দ্য পার্টিকুলার অরিজিনাল ওনার। মানে কোভেনেন্টে বার্ডেন ট্রান্সফার করার জন্য আমাদের আর কে স্পেসিফিক্যালি দরকার নেই, এটার বার্ডেন যে কোনো ব্যক্তির উপর দেওয়া সম্ভব। এটার পারফরমেন্সের জন্য আর এর প্রয়োজন হবে না। তার মানে আর যদি কে বলে থাকে যে ক্রিসমাসের সময় আমি টার্কি রান্না করব এবং আপনি আমার ল্যান্ডে এসে খেতে পারবেন, এটার জন্য তো আর এর লাগবে, কারণ আর ছাড়া তো অন্য লোক টার্কি রান্না নাও করতে পারে, নাও পছন্দ করতে পারে, সে ভেজিটেরিয়ানও হতে পারে। এটা সেকেন্ড হচ্ছে, ডাজ দ্য কোভেনেন্ট এফেক্ট দ্য নেচার, কোয়ালিটি এন্ড মোড অফ ইউজার এন্ড অর ভ্যালু অফ দ্য ল্যান্ড। যে কোভেনেন্টের পারফরমেন্স যদি না হয়, ব্রিজ যদি করা হয়, তাহলে ল্যান্ডের নেচার, কোয়ালিটি, মোড অফ ইউজার অথবা ভ্যালু এফেক্টেড হবে। কারণ আর যদি বলে থাকে যে আমি শুধু রেসিডেন্সিয়াল পারপাসে ব্যবহার করব, তাহলে এর জমির ভ্যালু একরকম হবে নেইবারিং ল্যান্ড হিসেবে। আর যদি এখানে কমার্শিয়াল পারপাসে ব্যবহার করে, তাহলে কিন্তু এর ল্যান্ডের ভ্যালু অটোমেটিক্যালি কমে যাবে। রেসিডেন্সিয়াল প্রপার্টি কেউ কমার্শিয়াল ল্যান্ডের পাশে কিনবে না, ল্যান্ডের ভ্যালুটা কমে যাবে। তাহলে যেই কোভেনেন্ট আর যদি কোভেনেন্ট ব্রিচ করে, তাহলে যদি দেখাতে পারে যে এটার কারণে তার ল্যান্ডের নেচার, কোয়ালিটি এবং মোড অফ ইউজার তোমার নষ্ট হয়ে যাবে, তাহলে এটাকে বলা হবে হচ্ছে টাচ এন্ড কনসার্ন। আর 3 নাম্বারটা হচ্ছে, যদি লেখাই থাকে একটা কোভেনেন্ট আদারওয়াইজ টাচ এন্ড কনসার্নিং দ্য ল্যান্ড, বাট লেখা আছে যে এটা আমাদের মধ্যে পার্সোনাল। ঠিক আছে, যে আমার যদি গাড়ি রিপেয়ারের দরকার হয়, আমি আপনাকে ছাড়া কাউকে ডাকবো না, এটা এবং এটা আমাদের মধ্যে একটা পার্সোনাল কোভেনেন্ট, তাহলে তো এটা মানে তোমার টাচ এন্ড কনসার্ন হবে না, পার্সোনাল কোভেনেন্ট হবে। আবার যদি আর বলে যে আমি রাত্রে 8টার পরে কোনো নয়েজ মেক করব না, বাট এটা আপনি যতদিন মালিক থাকবেন, আদারওয়াইজ কিন্তু এটা হওয়ার কথা হচ্ছে টাচ এন্ড কনসার্ন। কিন্তু যেহেতু বলছে আর এবং এর মধ্যে থাকবে, তার মানে টাচ এন্ড কনসার্ন কোভেনেন্টটাকে তারা করে দিল হচ্ছে এই পার্সোনাল কোভেনেন্ট। তখন এটা পার্সোনাল কোভেনেন্ট হিসেবেই ট্রিট করা হবে। সেকেন্ড এলিমেন্টটা প্রুভড হবে না, ফেল করবে। কারণ একটা টাচ এন্ড কনসার্ন কোভেনেন্টটাকেও তারা ব্যক্তিগতভাবে বলতে পারে যেটা আপনি মালিক থাকা পর্যন্ত, এটা তাকে একটা এক্সট্রা ফেভার দিচ্ছে। ক্লিয়ার জিনিসটা? 3 নাম্বার শর্তটা হচ্ছে, ইট প্রোটেক্টস ল্যান্ড রিটেইনড বাই দ্য কোভেনেন্টি। তার মানে কোভেনেন্টের এখানে ল্যান্ড থাকতে হবে। এটা কোভেনেন্টের ল্যান্ডের জন্য বেনিফিটটা দেয়া হয়েছিল। তার মানে যেই মামলা করবে, যার ল্যান্ড আছে সেই মামলা করতে পারবে। কারণ যদি এফ এর কাছে বিক্রি করে, এফ যদি জি এর কাছে বিক্রি করে, যে ল্যান্ডের ওনার থাকবে, বেনিফিটেড ল্যান্ডের ওনার, সেই শুধু সু করতে পারবে। ইট ওয়াজ ইন্টেন্ডেড টু রান উইথ দ্য ল্যান্ড, এবং দুই পার্টির ইন্টেনশন ছিল যে এটার তোমার যে বার্ডেনটা এটা রান করবে উইথ দ্য ল্যান্ড। এটার ক্ষেত্রে ইন্টেনশনের ক্ষেত্রে সেকশন 79 অফ ল অফ প্রপার্টি অ্যাক্ট বলে দিচ্ছে যে ইন্টেনশনটা যে এক্সপ্রেসলি মেনশন করতে হবে এটা নেসেসারি না। সেকশন 79 বলে দিচ্ছে যে যদি এটা আমরা ধরে নিব যে তাদের ইন্টেনশন ছিল যে বার্ডেনটা আর থেকে এস এর কাছে যাবে, এস থেকে টির কাছে যাবে, টির কাছ থেকে ইউর কাছে যাবে, ইউর কাছ থেকে ভির কাছে যাবে, এটা আমরা ধরে নিব যে ইমপ্লাইড ইন্টেনশনটা ইম্পোজ করা হবে, ইমপিউটেড ইন্টেনশন চাপাই দেওয়া হবে। আর যখনই কোভেনেন্টটা করবে, নেগেটিভ কোভেনেন্ট করবে এর সাথে, আমরা ধরে নিব যে আর তোমার ইন্টেনশন ছিল যে এটা তুমি যেরকম বাউন্ড হবা তোমার সাকসেসররাও বাউন্ড হবে। এটা সেকশন 79 দিয়ে একটা ইমপ্লাইড তোমার ইন্টেনশন চাপাই দেওয়া হচ্ছে। আর লাস্টলি যেটা, দ্য সাকসেসর হ্যাজ নোটিস অফ দ্য কোভেনেন্ট। তার মানে কোভেনেন্টটিকে স্টেপস নিতে হবে যেন এটা আর এর যারা তোমার সাকসেসর আসবে তাদের নজরে যেন জিনিসটা আসে। আদারওয়াইজ তারা তো বলবে যে ভাই ইকুইটির মানে তো ন্যায় বিচার করা। এখন আপনি বলতেছেন নেগেটিভ কোভেনেন্টের বার্ডেন ট্রান্সফার হবে, আপনার দিক থেকে আপনি ঠিক আছেন, কিন্তু আমরা যখন জমিটা কিনেছি আমরা তো এটা জানতাম না যে আপনার সাথে যে নেগেটিভ কোভেনেন্ট করছে, আমরাও তো আবার ইনজাস্টিস সাফার করবো। এই জন্য ইকুইটি ব্যালেন্স করার জন্য বলতেছে যে আমাদের কোভেনেন্টটিকে স্টেপস নিতে হবে যেন এটা আর এর সাকসেসরদের নজরে আসে। এই সেক্ষেত্রে রেজিস্ট্রেশন করতে হবে।
যদি ল্যান্ডটা হয় হচ্ছে আনরেজিস্টার্ড ল্যান্ড, তাহলে ল্যান্ড রেজিস্ট্রেশন অফিসে গিয়ে ল্যান্ড রেজিস্ট্রেশন অফিসারকে বলতে হবে আপনার কাছে যে একটা বই আছে ল্যান্ড চার্জেস রেজিস্টার নামের বই, ওই বইয়ের মধ্যে ক্লাস C4 ল্যান্ড চার্জ হিসেবে এটা অ্যাড করে রাখেন। আর যদি এটা রেজিস্টার্ড ল্যান্ড হয় তাহলে নোটিশ দিলেই চলবে। হ্যাঁ, যে নোটিশ দিয়ে দিবে যে আপনি এটা রেকর্ড করে রাখেন যে আমার সাথে আর এই নেগেটিভ কভেনেন্টটা করেছে, তাহলে তো পরবর্তীতে STUV কেউই আর না করতে পারবে না। কেন সময় দেখবি? আনরেজিস্টার্ড ল্যান্ড হলে ল্যান্ড চার্জেস রেজিস্টার দেখবে, আর রেজিস্টার্ড ল্যান্ড হলে তো এটার সাথে কম্পিউটারে দেওয়াই আছে যে কোন কোন কভেনেন্ট গুলা জড়িত। তাহলে এই 5টা পরীক্ষার সময় লিখে দিতে হবে, 5টা লেখার পাশাপাশি অ্যাপ্লাই করে দিতে হবে। কন্ডিশন অ্যাপ্লাই, কন্ডিশন অ্যাপ্লাই, ল এবং অ্যাপ্লাই। ঠিক আছে, তাহলে এখানে আমাদের এটা বেশি একটা ইম্পর্টেন্ট না। এটা হচ্ছে গিয়ে লর্ড টেম্পলম্যান রন এন্ড স্টিফেন কেসে বলছিল যে যদি ইকুইটি ইনভেনশনটা না করতো তাহলে অনেক কভেনেন্টির অনেক সমস্যা হয়ে যেত, যে তারা ওই তোমার কভেনেন্টরের সাকসেসরদেরকে ধরতে পারতো না। কারণ পজিটিভ কভেনেন্টের তো বার্ডেন ট্রান্সফার করা যায় ওই মিউচুয়াল বার্ডেন বেনিফিট প্রিন্সিপালের মাধ্যমে, বাট নেগেটিভের ক্ষেত্রে তো এই প্রিন্সিপাল অ্যাপ্লাই হচ্ছে না, এটার জন্য তো ওইটাই করতে হবে। এটাকে পাশে লিখে রাখতে পারি আমরা, যেটা একাডেমিক একটা ডিসকাশন আর কি। এখানে আমাদের লিগ্যাল কোনো পয়েন্ট এখানের মধ্যে নাই। ঠিক না? তাহলে এখন আমরা যেই মানে শর্তগুলো আমরা পেলাম এখানের মধ্যে, যে ইয়ে থেকে টাক এন্ড মক্সে কেস থেকে যে শর্তগুলো আমরা পেলাম, আমরা 4টা শর্ত আমরা পাচ্ছি, যে কোভেনেন্টটা নেগেটিভ হতে হবে, টাচ এন্ড কনসার্ন হতে হবে, এরপরে হচ্ছে ইন্টেনশন থাকতে হবে, কোভেনেন্টের ল্যান্ড থাকতে হবে, এই শর্তগুলো। তো এই শর্তগুলোকে আমরা এইভাবে নিয়ে আসতে পারি যে আমরা যেটা covenant must protect land owned by the covenantee, এটাকে আমরা বলতে পারি হচ্ছে টাচ এন্ড কনসার্ন। টাচ এন্ড কনসার্নের এখানে এক্সপ্লেনেশন দেওয়া আছে যে টাচ এন্ড কনসার্ন বলতে কি বোঝায়। পরীক্ষার সময় এগুলা অত এক্সপ্লেন করার সময় থাকে না, পরীক্ষার সময় শুধু এই 5টা শর্ত লিখে অ্যাপ্লাই করে দিবা। মাঝে মাঝে যদি সময় থাকে তখন তুমি বলবা যে টাচ এন্ড কনসার্নের ব্যাপারের জন্য কেস হচ্ছে লন্ডন কাউন্টি কাউন্সিল ভার্সেস এলেন, তখন তুমি প্রিন্সিপালটা লিখে দিবা যে টাচ এন্ড কনসার্ন হতে হবে। তারপরে যদি কোভেনেন্টটা দুজনের মধ্যে সীমাবদ্ধ থাকে তাহলে এটা টাচ এন্ড কনসার্ন হবে না, এরকম। তারপরে ইন্টেনশন থাকতে হবে। ইন্টেনশনটা তো আমরা দেখলাম যে এটা হয় এক্সপ্রেস ইন্টেনশনও হতে পারে, আর না হলে সেকশন 79 দিয়ে ধরে নেওয়া হবে ইমপ্লাইড ইন্টেনশন তাদের মধ্যে ছিল। কেসের নাম তুমি দিয়ে দিলাম মরেলস কেস। এটা পরীক্ষার সময় ইম্পর্টেন্ট লেখা লাগে যে আমাদের কোভেনেন্টটি কি জানাইছিল কিনা টু দ্য ল্যান্ড রেজিস্ট্রেশন অফিস যখন কোভেনেন্টর এই কোভেনেন্টটা করছে, আদারওয়াইজ তো সাকসেসরদেরকে ধরা যাবে না এই বিষয়ে। তো যদি ল্যান্ডটা হয় হচ্ছে আনরেজিস্টার্ড ল্যান্ড, দ্য ল্যান্ড ইজ আনরেজিস্টার্ড, তাহলে তাদেরকে এটা প্রোটেকশন করতে হবে ক্লাস D2 ল্যান্ড চার্জ হিসেবে। আর যদি ল্যান্ডটা হয় হচ্ছে গিয়ে রেজিস্টার্ড ল্যান্ড, তাহলে সে শুধু নোটিশ দিলেই চলবে, এন্ট্রি অফ এ নোটিশ। ঠিক আছে, তাহলে আমরা যে ইয়েগুলা পাচ্ছি যে কোভেনেন্টটা হতে হবে নেগেটিভ, এটা হলো 1 নম্বর শর্ত। কোভেনেন্টটা হতে হবে টাচ এন্ড কনসার্ন, ইন্টেনশন থাকতে হবে, আর হচ্ছে অ্যাকশন নিতে হবে যেন তোমার কারা জানতে পারে, সাকসেসররা জানতে পারে। এই যে হ্যাঁ, অ্যাকশনস টেকেন টু ইনফর্ম দ্য সাকসেসর যে তোমার এটা, আর ইন্টেনশন ছিল যে এটা বার্ডেনটা ট্রান্সফার হবে। ঠিক আছে, এই 4টা শর্ত, আর হচ্ছে কোভেনেন্টের ল্যান্ড থাকতে হবে আর কি, এটা কোভেনেন্টের ল্যান্ড থাকতে হবে। ঠিক না?
তাহলে নেগেটিভ কভেনেন্ট, টাচ এন্ড কনসার্ন, ইন্টেনশন থাকবে, তারপরে হচ্ছে গিয়ে কভেনেন্টের ল্যান্ড থাকতে হবে এবং মানে অ্যাকশন নিতে হবে যেন তোমার এই সাকসেসরদের নলেজে জিনিসটা আসে। এখন আমরা দেখে ফেলি পাসিং দ্য বেনিফিট এট ল। তাহলে লতে কিভাবে বেনিফিটটা ট্রান্সফার করা যায়। তাহলে আর যদি দুটা কভেনেন্ট করে যে আমাদের মধ্যে যেটা শেয়ার্ড ড্রাইভ হয়ে আছে, এটার মেইনটেনেন্সের জন্য আমি টাকা দিব, প্লাস হচ্ছে এখানে আমি কোনো পিগ ফার্ম করব না। এখন আর যদি কভেনেন্ট ব্রিচ করে, ই তো তাকে সু করতে পারবে, বিকজ ই এর কাছে তো বেনিফিট আছে। এখন কভেনেন্টটা যদি 2020 সালে করে থাকে আর আর যদি 24 সালে এটা বিক্রি করে দেয় টু এফ, এফ কি সু করতে পারবে কিনা। তাহলে এফ যদি সু করতে চায়, অরিজিনাল পার্টি যখন এখান থেকে সিন থেকে চলে যাবে, এফ যদি এস কে সু করতে চায়, তাহলে আমরা তো দেখে আসছি কিভাবে বার্ডেনটা ট্রান্সফার করা যায়, কমন লতে কিভাবে করা যায় এবং হ্যাঁ এবং ইকুইটিতে কিভাবে করা যায়। তাহলে যেহেতু পিক ফার্ম করা যাবে না, এটা নেগেটিভ কভেনেন্ট, এটার বার্ডেন ইকুইটিতে ট্রান্সফার করতে হবে, এজন্য বেনিফিট ইকুইটিতে ট্রান্সফার করতে হবে। আবার শেয়ার ড্রাইভের জন্য টাকা দিবে, এটা পজিটিভ কভেনেন্ট, সুতরাং বার্ডেনও ট্রান্সফার করতে হবে আন্ডার কমন ল, বেনিফিটও ট্রান্সফার করতে হবে আন্ডার কমন। তাহলে এখানে আমরা দেখবো যে বেনিফিট কিভাবে পাস হবে। ঠিক আছে, তাহলে সাকসেসরদের কাছে কিভাবে বেনিফিট পাস হবে। তাহলে প্রথমে আমরা দেখে ফেলবো হচ্ছে কমন ল। তাহলে বেনিফিট পাস এট ল, কমন লতে কিভাবে পাস হবে। তাহলে কমন লতে বেনিফিট পাস করার জন্য আমাদের এখানের মধ্যে তিনটা শর্ত আছে এবং আমাদের নতুন করে তেমন কিছু পড়া লাগবে না, কারণ এই জিনিসগুলো অলরেডি আমরা পড়ে ফেলছি। বেনিফিট ট্রান্সফার তখনই হবে যদি কভেনেন্টটা পজিটিভ কভেনেন্ট হয়, আমি বার্ডেনটা ট্রান্সফার করছি হচ্ছে আন্ডার কমন ল, ওই মিউচুয়াল বার্ডেন বেনিফিট অথবা অন্য কোনো মাধ্যমে। তাহলে বেনিফিট ট্রান্সফারের ক্ষেত্রে আমাকে দেখাতে হবে কভেনেন্টটা কি টাচ এন্ড কনসার্ন কিনা। আর টাচ এন্ড কনসার্নের ডেফিনেশন তো সেম, ওই সুইট ইনভেস্টমেন্ট এন্ড কম্বাইন্ড ইংলিশ স্টোরস কেসে তিনটা রিকোয়ারমেন্টস। 2 নাম্বার হচ্ছে কভেনেন্টি এবং কভেনেন্টরের ইন্টেনশন ছিল কিনা যে বেনিফিটটা ট্রান্সফার হবে। ওখানে ছিল কিন্তু 79 হচ্ছে বার্ডেনের জন্য, আর এখানে ইন্টেনশন ছিল কিনা প্রথমে কোর্ট দেখবে এক্সপ্রেস ইন্টেনশন ছিল কিনা, এক্সপ্রেসলি বলছে কিনা যে আমি এখানে কমার্শিয়াল পারপাসে ব্যবহার করব না, এই বেনিফিট তোমার ল্যান্ডটাকে আমি দিচ্ছি, বা এই বেনিফিটটা আমি তোমাকে দিচ্ছি, কে দিচ্ছি, এর সাথে একটা সে চুক্তি করলো, চুক্তির মধ্যে বলতেছে যে আমি তোমাকে দিচ্ছি। আবার যখন এফ এর কাছে বিক্রি করছে, এফ এর কাছে আবার সে এটা একটা কাগজে লিখে দিছে যে আমার বেনিফিটটা আবার তোমাকে আমি দিয়ে দিলাম। তাহলে এই বেনিফিটটা ট্রান্সফার করার ক্ষেত্রে দুই পার্টির ইন্টেনশন ছিল কিনা। ইন্টেনশনটা যদি এক্সপ্রেসলি না বলে থাকে, সেকশন 78 বলতেছে আমরা ধরে নিব যে ইন্টেনশন যে ছিল এটা তোমার ইমপ্লাইড বাই স্ট্যাচুট। তাহলে আর এর কাছ থেকে এস এর কাছে বার্ডেন ট্রান্সফার হবে, আর এর যে ইন্টেনশনটা ছিল এটা আমরা ধরে নিব যে ইমপ্লাইড আন্ডার সেকশন 79, আর এর যে বেনিফিট ট্রান্সফারের ইন্টেনশন ছিল এটা আমরা ধরে নিব যে সেকশন 78। আর এক্সপ্রেসলি বললে তো কোনো অসুবিধাই নেই। স্যার একদম প্রমিস করে আমি মানে কোনো কমার্শিয়াল প্রেমিসিস বা পারফরম্যান্স করব না, এতে তার লাভ আছে, কমার্শিয়াল করে তার ইনকাম স্যার শিয়া তুমি কি বেনিফিট কারণ কি মিউচুয়াল রেসপেক্টের কারণে নাকি কোনো না, এছাড়া তো সে জমিটা বিক্রিই করতো না, এছাড়া জমিটা বিক্রি করতে চাচ্ছিল না। বুঝা গেছে জিনিসটা। তো আগে আর কে শর্ত দিয়ে রাখছে যে আমি আমার জমিটা দরকার হলে ফেলে রাখবো, তোমার কাছে আমি বিক্রি করব না। হ্যাঁ, বলে রাখছে এটা তোমাকে তখনই আমি বিক্রি করব তুমি যদি ওই শর্তগুলো আমার রাজি থাকো, ওই কভেনেন্ট গুলো করে থাকো। তাহলে ওইগুলো মেনেই কিন্তু আর এই জমিটা কিনতেছে, এটা হচ্ছে ইস্যু। তার মানে অনেক দেখবা যে অনেক মানে অ্যাপার্টমেন্টের ক্ষেত্রে বাড়িওয়ালা সবাইকে ভাড়া দিতে চায় না। তাহলে সেটা হচ্ছে কি যে ওই যারা রাজি হবে শর্তে তাদের কাছে, অনেকে জমি বিক্রি করতে চায় না। যদি মানে এখন সে বললো যে একজন লোক জমি বিক্রি করবে, এখন আরেকজন জমি কিনতে চায়, কিন্তু এখানে সে একটা ক্যাসিনো করবে, তাহলে উনি তো বিক্রি করবে না, উনি বলবে যে না, ইলিগাল ব্যবসা করলে আমি বিক্রি করবো না, আমি পাশেই থাকবো।
তাহলে তো তার জন্য এটা ঝামেলা হয়ে যাবে। এটা এই জন্য ইংল্যান্ডে কভেনেন্ট গুলাকে রেসপেক্ট করা হয়, আমাদের দেশে কিন্তু এগুলো নাই। না, আমাদের দেশে এগুলোর কোনো এই কভেনেন্ট এনফোর্সের কোনো মেকানিজম নেই। না, ওরকম আমাদের কভেনেন্টের কোনো আইন নেই। মানে তুমি বড়জোর ইয়ের ক্ষেত্রে আছে, ওই অ্যাপার্টমেন্ট বিক্রি করার ক্ষেত্রে আছে, বা ভাড়া দেওয়ার ক্ষেত্রে, ওই যখন লিজ ডকুমেন্টের ক্ষেত্রে এটা করা হয় যে আপনি বৈধ ব্যবসা করবেন, এখন সে ল্যান্ড ভাড়া নিয়ে যাওয়ার ব্যবসা শুরু করলো, এটা তো ওইটা করা যায়, মানে টিনেন্টের বিরুদ্ধে চাপ প্রয়োগ করা যায় আমাদের দেশে। কিন্তু জমি বিক্রি করলে যে কিনবে সে বলবে আমি তো টাকা দিয়ে কিনছি, আমি যা ইচ্ছা তা করবো, ওদেরকে কিছু বলা যাবে না। বাংলাদেশে ফ্রি হোল্ড কভেনেন্ট অ্যাপ্লাই করা যায় না, লিজ হোল্ডটা অ্যাপ্লাই করা যায়। কারণ লিজ হোল্ডের ক্ষেত্রে তো বাড়ির মালিক থাকে, একটা সোসাইটি থাকে, ওটা দিয়ে এনফোর্স করে তখন টিনেন্টকে ইয়ে করা যায়। কিন্তু জমির মালিককে এগেইনস্টে কেউ কিছু বলবে না কখনো, কারণ মনে করে যে এটা কিনছি মানে আমি এটা মানে ওনার, মানে তো আমি যা কিছু করার জন্য আমি এন্টাইটেল। এটা হচ্ছে ইস্যু আর কি। আমাদের ল গুলো অনেক আনডেভেলপড। হ্যাঁ, ল্যান্ড ল গুলো অনেকটুকু আমাদের এইগুলো পড়ার তো আমাদের সময়ই নেই বাংলাদেশে। হ্যাঁ, না, এটাই মানে আমাদের দেশে মেইন ল্যান্ডের ম্যাটার গুলাই হচ্ছে গিয়ে শুধুমাত্র টাইটেল নিয়ে, মালিকানা নিয়ে। তো তুমি মালিকানা নিয়েই প্রবলেম, মালিকানা থাকলে না তোমার আসবে গিয়ে প্রশ্ন হচ্ছে অন এক্সপ্রেস কোওনারশিপ, তারপর ইমপ্লাইড কোওনারশিপ, স্টপল, এগুলো তো আসবে হচ্ছে যখন তোমার মানে টাইটেল একটা দেশে সিকিউর। হ্যাঁ, যে মালিকানা নিয়ে কোনো ডিসপিউট নেই, তারপরে না তুমি ল্যান্ডের বিভিন্ন অধিকার নিয়ে আসবা, এই ফ্রি হোল্ড, ইজমেন্ট, এগুলো তো ল্যান্ডের বিভিন্ন অধিকার নিয়ে আসতেছে। ওইগুলো তো আমাদের দেশে ওই টাইটেল নিয়েই তো চলতেছে। আর তারা তো টাইটেল রিলেটেড সমস্যা সর্ট আউট করে ফেলছে 2002 সালে রেজিস্ট্রেশন আইন, রেজিস্ট্রেশন বাধ্যতামূলক করার কারণে। এটা আমাদের ঝামেলা শেষ, সব জমি রেজিস্টার, মালিককে এটা নিয়ে আর সমস্যা নেই, কম্পিউটারে চাপ দিলেই বাইরে হয়ে যাবে। বুঝে গেছে জিনিসটা? ওই জিনিসটা তারা যেহেতু প্রায় এই 22 বছর আগে সমাধান করে ফেলছে, এখন তারা এইগুলো নিয়ে মাথা ঘামাতে পারে, ল্যান্ডের বিভিন্ন অধিকার নিয়ে। তো প্রথম শর্তটা হচ্ছে টাচ এন্ড কনসার্ন। সেকেন্ড শর্তটা হচ্ছে ইন্টেনশন থাকতে হবে কভেনেন্টির যে তোমার বেনিফিটটা ট্রান্সফার হবে। আর 3 নাম্বার শর্তটা হচ্ছে ইট ওয়াজ ইন্টেন্ডেড বাই দ্য অরিজিনাল পার্টিস to run with the land. This is essential in cast of doubt in cases of Smith and Snipes. ও 2 নাম্বারটা অবশ্য 3 নাম্বারটা 2 নাম্বারটা একসাথে করে ফেলছি আমরা। মানে এখানে ওই 2 নাম্বারটা যেটা ছিল যে কভেনেন্টর এবং কভেনেন্টের ল্যান্ড থাকতে হবে। তার মানে এফ যদি এস কে সু করতে চায় তাহলে এখানে এফ এর ল্যান্ড থাকতে হবে। তাহলে the covenant can then run by assignment or annexation. তাহলে আমাদের প্রথম শর্তটা হচ্ছে বেনিফিট ট্রান্সফার করার জন্য, যে আমাদেরকে যদি আমরা বেনিফিট ট্রান্সফার করতে চাই ই এর কাছ থেকে এফ এর কাছে, তাহলে দেখাতে হবে যে কভেনেন্টটা টাচ এন্ড কনসার্ন ছিল, দুজনেরই ল্যান্ড ছিল, মানে এফ আর কে সু করতে পারবে না, এফ এস কে সু করতে হবে, ই আবার এস কে সু করতে পারবে না, কারণ যার বর্তমানে ল্যান্ড আছে সেই সু করতে পারবে। আর 3 নাম্বারটা হচ্ছে ইন্টেনশন ছিল যে টু ট্রান্সফার দ্য বেনিফিট। তাহলে যদি আমাদের এই 3টা শর্ত পূরণ হয়ে যায় তাহলে কিভাবে বেনিফিটটা ট্রান্সফার হবে এটার মেথড আছে। তাহলে বেনিফিট ট্রান্সফার করার জন্য, তাহলে বেনিফিট ট্রান্সফার কমন লয়ের প্রথমে 3টা শর্ত পূরণ করতে হবে। যদি 3টা শর্ত পূরণ হয় তাহলে আমাদেরকে দেখতে হবে যে ই কিভাবে এফ কে এই বেনিফিটটা ট্রান্সফার করেছে। তাহলে 2টা মেথড আছে, একটা হচ্ছে অ্যাসাইনমেন্ট। অ্যাসাইনমেন্ট হচ্ছে এরকম যে ই যখন জমিটা বিক্রি করলো, ই জমিটা তোমার বিক্রি করলো এফ এর কাছে হচ্ছে 2021 সালে। যখন ই এফ এর কাছে বিক্রি করলো তখন ই এফ কে বলে দিল যে আমি কিছু বেনিফিট পাচ্ছিলাম আর এর কাছ থেকে। এর মধ্যে একটা বেনিফিট হচ্ছে সে কোনো পিগ ফার্ম করবে না, সে কোনো ইন্ডাস্ট্রি করবে না, এবং সে কোনো নয়েজ করবে না হচ্ছে আফটার 8 PM। এই বেনিফিট গুলো কিন্তু আমি পাচ্ছিলাম।
আমি এই বেনিফিট গুলো তোমাকে ট্রান্সফার করে দিচ্ছি। সে একটা ডিড করবে আর ডিডের মধ্যে বলবে যে আমি বেনিফিট ট্রান্সফার করব। তাহলে দুইটা ডিড হবে, একটা হচ্ছে সেল ডিড, জমি বিক্রি করতেছে ইএফ এর কাছে, আর আরেকটা ডিড হবে হচ্ছে বেনিফিট ট্রান্সফার করার জন্য ডিড। তাহলে দুইটা আলাদা আলাদা ডিড হবে, তাহলে এটাকে বলা হয় অ্যাসাইনমেন্ট। ক্লিয়ার জিনিসটা? আবার এফ যদি বিক্রি করতে চায় জি এর কাছে 2023 সালে, তাকেও দুইটা শর্ত পূরণ করতে হবে, জমিটা বিক্রি করার জন্য একটা ডিড, আবার বেনিফিট ট্রান্সফার করার একটা ডিড। হ্যাঁ, আবার জি যদি এইচ এর কাছে করতে চায় এইভাবে করতে হবে। এটা হলো একটা মেথড। তাহলে অ্যাসাইনমেন্টের ক্ষেত্রে মেথড হচ্ছে অ্যাসাইনমেন্ট মাস্ট বি ইন রাইটিং, এবং যেটা হচ্ছে যে এই যে প্রতিবার যে অ্যাসাইন করা হচ্ছে আমাদের কভেনেন্টরদেরকে জানাই দিতে হবে, তাদেরকে ইনফর্ম করতে হবে যে দেখেন আমি কিন্তু এফ এর কাছে বিক্রি করছি, এফ কে কিন্তু আমার বেনিফিট আমি দিয়ে দিয়েছি। আবার যদি মালিক এস থাকে তাকে জানাই দিতে হবে যে বেনিফিট কিন্তু দেওয়া হয়ে গেছে আরেকজনকে। তাহলে অ্যাসাইনমেন্টের মাধ্যমে ট্রান্সফার করার জন্য দুইটা মেথড, দুইটা রিকোয়ারমেন্ট, একটা হচ্ছে যে রিটেন হইতে হবে আর কভেনেন্টরদেরকে জানাইতে হবে। বর্তমান যে কভেনেন্ট জানাইতে হবে যে আমি কিন্তু জমিতে নাই, আমি কিন্তু আরেকজনের কাছে বিক্রি করে দিয়েছি। তাহলে গিয়ে এই লোকটা তখন সু করতে পারবে, বলবে যে আমার কাছে তো বেনিফিট আছে। আর অ্যানেক্সেশন হচ্ছে আরো সহজ মেথড। অ্যানেক্সেশনের জন্য কোনো ডকুমেন্টস কিচ্ছু লাগবে না। অ্যানেক্সেশনের ক্ষেত্রে আমাদের জি বলবে যে আর যখন কভেনেন্ট করেছিল ইন দ্য ডিড, আর যখন ই এর সাথে কভেনেন্ট করেছিল, আর বলছিল যে আমি এই ল্যান্ডের মধ্যে কোনো ইন্ডাস্ট্রি করব না, এই বেনিফিটটা আমি ই এর ল্যান্ড যেটার নাম হচ্ছে রেড অ্যাকর্ড, এটাকে আমি দিচ্ছি। এই ল্যান্ডে যে আসবে সেই বেনিফিটটা পাবে। তাহলে তো এই বেনিফিটটা ল্যান্ডের সাথে অ্যাড হয়ে গেল, তাহলে এটাকে বলা হয় হচ্ছে অ্যানেক্সেশন। অ্যানেক্সেশন হলে আর কোনো এই আলাদা ডিডের কোনো প্রয়োজন নাই বেনিফিট ট্রান্সফারের জন্য। আর অ্যাসাইনমেন্টের ক্ষেত্রে প্রত্যেকবার এরকম ডকুমেন্টস লাগবে। আর অ্যাসাইনমেন্টের ক্ষেত্রে ডকুমেন্ট শুধু এক জায়গায় লাগবে না, যে একটা লোক যদি মারা যায় আর তার উইলে যদি তার জমিটা তার কাউকে বেনিফিশিয়ারি হিসেবে দিয়ে দেয়, তাহলে উইলটাকে অ্যাসাইনমেন্টের ডকুমেন্ট হিসেবে ধরে নেওয়া হয়। মানে অ্যাসাইনমেন্টের ক্ষেত্রে তো সবসময় একটা আলাদা ডিড করতে হয়, আর অ্যাসাইনমেন্টের ক্ষেত্রে ডিড করা লাগবে না। ধরো ফাদার ছিল হচ্ছে কভেনেন্টি, ফাদার মারা গেছে, মালিক হয়েছে হচ্ছে ছেলে এফ, তাহলে আমরা ধরে নিব যে উইলের মাধ্যমে এফ যখন মালিক হয়েছে, মালিকানাও আসছে আবার বেনিফিট একসাথে চলে আসছে, তখন আর দুইটা না, কারণ এটা তো সেলই না, এটা তো গিফট। উইলের মাধ্যমে যখন দেওয়া হয় তাহলে তো এটা গিফট, তখন ডিড লাগবে না, উইলটাই হচ্ছে ডিড। বুঝা গেছে? উইলের মাধ্যমে অ্যাসাইনমেন্টের ক্ষেত্রে আর আলাদা কোনো ডকুমেন্ট দরকার হয় না। মানে অ্যাডভার্স পজেসরের ক্ষেত্রে কোনো বেনিফিট ট্রান্সফার হবে না তো, না। হ্যাঁ, বোনাফাইড না দেখি অ্যাডভার্স পজেসরের সাথে ওই মানে কভেনেন্টরের হ্যাঁ বার্ডেনটা ট্রান্সফার হবে। তো এই জিনিসটা আমাদেরকে এটা খেয়াল রাখতে হবে। আর অ্যানেক্সেশনের ক্ষেত্রে তো সহজ মেথড, আমাদের ই শুধু প্রমাণ করবে যে আর যখন কভেনেন্টটা করেছিল, কভেনেন্টটা করার সময় সে বলছিল যে বেনিফিটটা সে ই এর জমিটাকে দিবে, এই জমিতে যে আসবে সেই বেনিফিটটা পাবে। তাহলে অ্যাসাইনমেন্ট, তাহলে কভেনেন্টই ক্যান এক্সপ্রেসলি অ্যাসাইন, তার মানে ই চাইলে এফ এর কাছে সে যখন এটা ট্রান্সফার করবে, ই যখন এফ এর কাছে বেনিফিট ট্রান্সফার করে, এফ জি এর কাছে করবে, জি এইচ এর কাছে করবে, এইচ আই এর কাছে করবে, তারা প্রত্যেকেই যেটা করতে পারে অ্যাসাইনমেন্টের মাধ্যমে করতে পারে। ঠিক আছে? অ্যাসাইনমেন্ট হবে এরকম যে একটা কাগজের মধ্যে লেখা থাকবে, ডিডের মধ্যে লেখা থাকবে যে আই অ্যাডাম গিভ টু ইউ ক্যারল মাই বেনিফিট আন্ডার কভেনেন্ট 2, মানে আমি আমার একটা কভেনেন্টের বেনিফিট তোমাকে দিয়ে দিলাম, এরকম ভাবে একটা ডিড করতে হবে। ঠিক আছে? এখন ই যদি এফ কে বেনিফিট ট্রান্সফার করে থাকে বাই অ্যাসাইনমেন্ট, এফ যদি আবার জি কে না করে থাকে, তাহলে জি আবার কিন্তু এইচ কে করতে পারবে না। অ্যাসাইনমেন্টের ক্ষেত্রে এটা হলো ঝুঁকিপূর্ণ। একবার যদি চেইনটা ব্রেক হয়ে যায়, তাহলে এটার পরবর্তীতে আর কেউ ট্রান্সফার করতে পারবে না।
তাহলে অ্যাসাইনমেন্টের ক্ষেত্রে বেনিফিট ট্রান্সফার করার জন্য EF কে বেনিফিট ট্রান্সফার করতে হবে, FG কে করতে হবে, GH কে করতে হবে, HI কে করতে হবে। একবার ব্রেক হয়ে গেলে তো নতুন করে আর এটা চালু করা সম্ভব না। স্যার ল্যান্ড যখন কাউকে গিফট করে সেও তো বোনাফাইড ওনার না। ল্যান্ড যদি কাউকে গিফট হিসেবে দেয় জীবদ্দশায়, তাহলে বেনিফিট একবারে ট্রান্সফার হয়ে যায়। সে তো বোনাফাইড ওনার না, সেটা হ্যাঁ, বোনাফাইড, হ্যাঁ, কারণ গিফট তো বোনাফাইড। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ভ্যালু ফর কনসিডারেশন। কিন্তু বোনাফাইড পারচেজার না, কিন্তু বোনাফাইড তো সে, মানে বোনাফাইড মানে সরল বিশ্বাস, কিন্তু পারচেজার না আর কি। তার মানে গিফট হিসেবে দিতে গেলে অ্যাসাইনমেন্ট আলাদা করে করা লাগে না, কিন্তু যদি কেউ ল্যান্ড কাউকে বিক্রি করে তখন তোমার বেনিফিটটা আলাদা করে করতে হবে। তাহলে অ্যাসাইনমেন্টের সুবিধা হচ্ছে অ্যাসাইনমেন্টের মাধ্যমে বেনিফিট ট্রান্সফার করার মেকানিজমটা হচ্ছে একটা মানে ডিড লাগবে, ডিডের মধ্যে বেনিফিটটা অ্যাসাইন করবে ইন রাইটিং, আর কভেনেন্টর জানাই দিবে, হচ্ছে কভেনেন্টরদেরকে জানাই দেওয়া হবে। এটা হলো অ্যাসাইনমেন্টের নিয়ম, সেকশন 136। কিন্তু রিস্ক হচ্ছে কি, এটা লেস সিগনিফিক্যান্ট কেন? বিকজ একবার যদি চেইনটা ব্রেক হয়ে যায় ভেজাল লেগে যায়। আর কে মনে রাখে এটা? সবাই তো মনে করে যে জমি বিক্রি করার জন্য একটা দলিল করলেই হলো, বেনিফিটের জন্য যে একটা আলাদা দলিল লাগবে এটা তো সবার মাথায় থাকবে না, মিস হয়ে যাবে আর কি। এটা অনেক সময় ভালো লয়ার মাথায় রাখবে যে জমি আনা বিক্রি হচ্ছে, বেনিফিট তো আর ট্রান্সফার হয়নি। আবার শুধু বেনিফিট ট্রান্সফার করলেই তো হবে না, কভেনেন্টরদেরকে তো আবার এটা নোটিশ পাঠাইতে হবে। এই জন্য বিকল্প উপায় হিসেবে জাজেসরা নিয়ে আসছে হচ্ছে অ্যানেক্সেশন। অ্যানেক্সেশন জিনিসটা কি? আমরা বলে দিব যে বেনিফিটটা ই এর কাছ থেকে এফ এর কাছে গেছে, এফ এর কাছ থেকে জি এর কাছে গেছে, জি এর কাছ থেকে এইচ এর কাছে গেছে। আমরা দেখবো যে আর যখন কভেনেন্টের মানে কভেনেন্টটা মেনশন করেছিল, আর কি এটা বলছিল কিনা যে আমি বেনিফিটটা দিচ্ছি ই কে এবং এই জমিতে যে আসবে তাকে। তাহলে যদি আর বলে থাকে আমি বেনিফিটটা দিচ্ছি ই এর ল্যান্ড রেড একরকে, যে আমি কোনো প্যাট ডগ বা প্যাট ক্যাট কোনো এনিম্যাল রাখবো না, প্যাট এনিম্যালস, আমি বেনিফিটটা ই কে দিচ্ছি এবং ই এর জমিতে যে আসবে সেই বেনিফিট পাবে, তাহলে এটা হচ্ছে এক্সপ্রেস অ্যানেক্সেশন, এক্সপ্রেসলি সে বলে দিস। আর যদি এটা এক্সপ্রেসলি নাও বলে থাকে, আমরা ধরে নিব যে আর এবং ই তোমাদের ইন্টেনশন ছিল যে বেনিফিটটা ট্রান্সফার হবে আন্ডার সেকশন 78। ক্লিয়ার জিনিসটা? এটা হচ্ছে তাহলে অ্যানেক্সেশনটা অনেক সুবিধা না? মানে অ্যানেক্সেশনের জন্য তো আমার আর এই প্রত্যেকবার জমি বিক্রি করার সময় আলাদা আলাদা কোনটা দেখানোর প্রয়োজন নাই, এই মানে বেনিফিট ট্রান্সফারের জন্য আলাদা ডিড দেখানোর প্রয়োজন। এখন আমরা দেখে ফেলি হচ্ছে পাসিং বেনিফিট ইন ইকুইটি। তাহলে এটা কখন আসবে? আর যদি কোনো নেগেটিভ কভেনেন্ট মেক করে, তাহলে এটার বার্ডেন তো এস এর কাছে যাবে অথবা টি এর কাছে যাবে হচ্ছে ইনইকুইটি। তাহলে তো ই এর কাছ থেকে আমাদের এই বেনিফিটটা যেটা, এটাও তো ট্রান্সফার করতে হবে হচ্ছে ইন ইকুইটি। তাহলে নেগেটিভ কভেনেন্টের ক্ষেত্রে বার্ডেনের জন্য ব্যবহার করতে হবে টাক ভার্সেস মক্সে কেস, আর বেনিফিটের জন্য ব্যবহার করতে হবে হচ্ছে ইকুইটি। তাহলে ইন প্র্যাকটিস আমরা যেটা দেখব যে ইকুইটি রুলটাই এখন বর্তমানে বেশি ব্যবহার হয়। তার মানে বেশিরভাগ কভেনেন্ট যেগুলো হয়ে থাকে সেগুলো হচ্ছে নেগেটিভ কভেনেন্ট রিলেটেড মামলা বেশি হয়ে থাকে। আর নেগেটিভ কভেনেন্ট রিলেটেড মামলা যদি বেশি হয়ে থাকে, তাহলে বার্ডেন ট্রান্সফারের জন্য আমাদের ইকুইটি রুল অ্যাপ্লাই করতে হবে। তাহলে বার্ডেন যদি আমরা ইকুইটিতে ট্রান্সফার করি, তাহলে বেনিফিট তো আর কমন লতে ট্রান্সফার করা যাবে না। আর কমন ল থেকে ইকুইটিটা একটু বেশি ফ্লেক্সিবল, আর কমন ল তো খুব রিজিড, মিউচুয়াল বার্ডেন বেনিফিট দেখাইতে হবে, সাবজেক্ট ম্যাটার সেম হইতে হবে। সাবজেক্ট ম্যাটার সেম না হলে তো মিউচুয়াল বার্ডেন বেনিফিট ট্রান্সফার হবে না। তো এখানের মধ্যে তাহলে ইকুইটিতে আমাদের এই বেনিফিট ট্রান্সফারের জন্য এখন আমরা রিকোয়ারমেন্টস গুলো আমরা দেখে ফেলবো। তাহলে ইকুইটিতে বেনিফিট ট্রান্সফারের প্রথম রিকোয়ারমেন্ট হচ্ছে কভেনেন্টটা হতে হবে টাচ এন্ড কনসার্ন। আর মেথড হচ্ছে ওখানে ছিল হচ্ছে গিয়ে তোমার দুইটা, এখানে হচ্ছে তিনটা, অ্যাসাইনমেন্ট, অ্যানেক্সেশন আর স্কিম অফ ডেভেলপমেন্ট। হ্যাঁ, তাহলে ইকুইটিতে বেনিফিট ট্রান্সফারের জন্য টাচ এন্ড কনসার্ন হলেই আমাদের হয়ে যাচ্ছে। আর মেথডের মধ্যে অ্যাসাইনমেন্ট ওটার মতো একদম সেম হুবহু, অ্যানেক্সেশনও সেম,
শুধু এখানে 78 এর ব্যবহারটা একটু বেশি হয়, আর বিল্ডিং স্কিমটা আলাদাভাবে যোগ হয়। রিপিটেশন আর কি, একদম সহজ জিনিস মানে এই চ্যাপ্টারটা। তাহলে এখন এক্সাম্পল দিচ্ছি আমরা, যে আর যে কভেনেন্টটা করছে হচ্ছে ই এর সাথে, যে সে এখানে কোনো তোমার কোনো নয়েজ করবে না হচ্ছে আফটার 8 PM। 8 PM এ কোনো নয়েজ এখানে মেক হবে না, কোনো কেওস হবে না আফটার পরে। এখন আর এটা এস এর কাছে বিক্রি করছে, এস এটা টি এর কাছে বিক্রি করছে, আবার ই এফ এর কাছে বিক্রি করছে, এফ জি এর কাছে বিক্রি করছে। এখন টি এখানের মধ্যে তোমার একটা টেনিস ক্লাব ওপেন করলো, আর এই টেনিস ক্লাবে খেলাই শুরু হয় রাত 8টা থেকে এবং অনেক নয়েজ হয়। এখন জি টি কে সু করতে চায়, জি সু করতে চায় হচ্ছে টি কে, যেহেতু কভেনেন্ট গুলো ছিল নেগেটিভ কভেনেন্ট, তাহলে জি যদি টি কে সু করতে চায় তাহলে তো প্রথমে দেখাতে হবে আর এর কাছ থেকে বার্ডেনটা এস এর কাছে গেছে কিনা, এস এর কাছ থেকে বার্ডেনটা টি এর কাছে গেছে কিনা। এটার জন্য সে ব্যবহার করবে হচ্ছে কোন কেস, স্টার্ক ভার্সেস মক্সে কেস, যে 5টা শর্ত। এন্ড বার্ডেনটা ট্রান্সফার করলো হচ্ছে আন্ডার টাক ভার্সেস মক্সে। এখন প্রশ্ন হচ্ছে বেনিফিট আমি কিভাবে ট্রান্সফার করব? যেহেতু বার্ডেনটা আমি ট্রান্সফার করেছি ইনইকুইটি, তো বেনিফিট ইকুইটিতে ট্রান্সফার করতে হবে। তাহলে বেনিফিট ইকুইটিতে ট্রান্সফার করার জন্য আমাদের যে মেথডগুলো আছে, একটার নাম হচ্ছে অ্যাসাইনমেন্ট। অ্যাসাইনমেন্টে ঝামেলা বেঁধে গেছে যে ই এফ কে অ্যাসাইন করেনি, তাহলে এফ আবার জি কে কিভাবে অ্যাসাইন করবে? তাহলে অ্যাসাইনমেন্ট হয়নি, চেইন তো ব্রেক হয়ে গেছে। আর এই বেনিফিট যে টাচ এন্ড কনসার্ন, এটা নিয়ে তো সমস্যা নেই, বেনিফিটের আমাদের শর্ত পূরণ হয়ে গেল। কিন্তু সমস্যা হচ্ছে যে ট্রান্সফারের মেকানিজম তো আছে হচ্ছে এই এক্সপ্রেস অ্যাসাইনমেন্ট, হ্যাঁ, মানে অ্যাসাইনমেন্ট আর কি। অ্যাসাইনমেন্ট তো খুবই সুন্দর মেথড, ডাউট নাই যে সুন্দর মেথড, কিন্তু অ্যাসাইনমেন্ট হওয়ার জন্য তো আমার দুইটা দলিল করতে হবে, একটা হচ্ছে সেলের দলিল আর একটা হচ্ছে বেনিফিট ট্রান্সফারের দলিল, আবার কভেনেন্টরদেরকে জানাইতেও তো হবে, ঠিক আছে? তাহলে এক্সপ্রেস অ্যাসাইনমেন্টের ক্ষেত্রে ইকুইটিতে আরো কয়েকটা জিনিস ক্লিয়ার করে দিচ্ছে, সেটা হচ্ছে যে কোভেনেন্ট মাস্ট হ্যাভ টেকেন টু প্রোটেক্ট অ্যাসার্টেনেবল ল্যান্ড, যে জমির জন্য বেনিফিটটা দেওয়া হচ্ছে ওই জমিটা সুনির্দিষ্টভাবে মেনশন করতে হবে, এবং যেই দিন জমি বিক্রি হবে সেই দিনই বেনিফিটের দলিলটা করতে হবে, পরের দিন করলেও হবে না, ঠিক আছে? ওই দিন আগে পরে হতে পারে, ওই দিন হলো দুপুর 12টা বিকাল 4টা হইতে পারে, কিন্তু পরের দিন হলে আর হবে না। তাহলে সমসাময়িক হতে হবে, হ্যাঁ, যে বেনিফিটের দলিলটা। তাহলে প্রথম যেটা বলে দিচ্ছে যে বেনিফিট, যে জমিটাকে বেনিফিট দিচ্ছে এই জমিটা একটা আইডেন্টিফায়েবল জমি হতে হবে, এবং যেই দিন সেল ডিডটা করা হবে সেই দিনই বেনিফিট ট্রান্সফারের যে ডিড, ওই দিন ওইটা একই দিনে করতে হবে, সমসাময়িক হতে হবে। আর এখানের মধ্যে একটা চেইন অফ অ্যাসাইনমেন্ট থাকতে হবে, এটা আমরা আগেই দেখে ফেলছি যে চেইনটা থাকতে হবে। যদি একবার ব্রেক হয়ে যায়, যেমন ই এফ কে বেনিফিট ট্রান্সফার করলো না, তাহলে এফ আর জি কে করতে পারবে না। আর একবার যদি অ্যাসাইনমেন্টের মাধ্যমে ট্রান্সফার হয় তাহলে সুবিধা আছে, সুবিধা হচ্ছে যে আর যদি অ্যাসাইনমেন্টের মাধ্যমে ই এর জমিকে বেনিফিট দিয়ে দেয়, আর এখানে যদি সে বলে যে আমি 8টার পরে কোনো নয়েজ করব না, আর ই এর জমিটা যদি 50 একর হয়ে থাকে, 50 একর জমি বেনিফিটটা পাবে। তাহলে 50 একর জমি যদি পরবর্তীতে 50 জনের কাছেও বিক্রি করা হয়, প্রত্যেকের কাছে আমরা ধরে নিব বেনিফিট আছে, প্রত্যেকেই তোমার আর কে এস কে অথবা টি কে সু করতে পারে। তাহলে অ্যাসাইনমেন্টের মাধ্যমে পুরো ল্যান্ডের সাথে যেহেতু বেনিফিটটা চলে আসলো, ল্যান্ডটা যখন পিস পিস করে সেল করা হবে প্রত্যেকেই বেনিফিট গুলো পাবে। এটা হচ্ছে অ্যাসাইনমেন্টের ব্যাপারে তোমার ইকুইটি। তাহলে অ্যাসাইনমেন্টের ক্ষেত্রে আমাদের যে শর্তগুলো আমরা দেখলাম, যে ল্যান্ডটা হতে হবে সুনির্দিষ্ট অ্যাসার্টেনেবল, এবং যেই দিন তোমার ইয়েটা হবে, যেই দিন তোমার ল্যান্ড সেল হবে সেই দিনই করতে হবে হচ্ছে টি। আর এটা চেইন থাকতে হবে, প্রত্যেকেই ইয়ে করতে হবে, প্রত্যেকটা পার্সন ই এফ এর কাছে
বেনিফিট ট্রান্সফার করতে হবে, এফজি এর কাছে করতে হবে, জিএইচ এর কাছে করতে হবে। যদি একবার চেইন ব্রেক হয় পরবর্তীতে আর এটা রিনিউ করার কোনো স্কোপ নাই। আর লাস্টের রিকোয়ারমেন্টটা হচ্ছে যে যদি অ্যাসাইনমেন্টের মাধ্যমে বেনিফিট ট্রান্সফার হয়ে যায় আর যদি ইয়ের ল্যান্ডটাকে বেনিফিট ট্রান্সফার করে দেয় থ্রু অ্যাসাইনমেন্ট, তাহলে পুরো ল্যান্ডের কাছে বেনিফিট চলে আসলো। এন্ড ই যদি আবার ল্যান্ডটা তোমার অনেকগুলা ভাগ ভাগ করেও বিক্রি করে, অনেক জনের কাছে জমিটা বিক্রি করে, হ্যাঁ অনেক জনের কাছে, এক্স এর কাছে বিক্রি করছে, ওয়াই এর কাছে বিক্রি করছে, জেড এর কাছে বিক্রি করলো, পি কিউ হ্যাঁ টি এর কাছে বিক্রি করলো, প্রত্যেকেই কিন্তু বেনিফিট পাবে। এমনকি ই যদি মারাও যেয়ে থাকে, এর জমিতে যদি এফ চলে আসে প্রত্যেকেই, কারণ তুমি তো বেনিফিটটা দিচ্ছ পুরা 50 একর জমিকে, বেনিফিটটা তো পুরা ল্যান্ডের মধ্যে চলে আসছে। যেরকম মেনশন করে দেন না যে আমি অর্ধেক ল্যান্ড কিনে দিচ্ছি। অ্যাসাইনমেন্টের মধ্যে যা বলা থাকবে সেটাই হবে। অ্যাসাইনমেন্টের মধ্যে যদি বলা থাকে যে 50 একর ল্যান্ডের মধ্যে 10 একর ল্যান্ড, তাহলে দুইটাই বেনিফিট পাবে ওরকম। তাহলে একটা মেথড আমরা দেখে ফেললাম অ্যাসাইনমেন্ট। অ্যানেক্সেশনটা তো আমরা অলরেডি দেখে ফেলছি কমন ল পড়ার সময়। অ্যানেক্সেশন তো মানে হচ্ছে কি যে আর বলতেছে হচ্ছে যে আমি ই এর ল্যান্ডটাকে বেনিফিট দিচ্ছি না, মানে ই এর ইকে দিচ্ছি না, তার ল্যান্ডকে দিচ্ছি। সবাই পাবে এটা বললি। হ্যাঁ, কারণ আর যদি বলে দেয় যে আমি বেনিফিটটা ই এর ল্যান্ডটাকে দিয়ে দিচ্ছি, ডিড লাগবে না। আবার ই যখন এফ কে ট্রান্সফার করবে কোনো ডিড লাগবে না, ঠিক আছে? আর যখন ই এর কাছ থেকে জমিটা কিনে ওই ডিডের মধ্যেই তো সে বলতেছে হচ্ছে যে আমি বেনিফিটটা দিচ্ছি হচ্ছে ই এর ল্যান্ডকে, ইজ ল্যান্ড, ঠিক আছে? ই এর ল্যান্ডটাকে সে বেনিফিটটা দিয়ে দিচ্ছে। তাহলে ই যখন এফ এর কাছে ট্রান্সফার করে তখন আর কোনো ডিড লাগবে না, তখন একটা ডকুমেন্ট লাগবে, সেটা হচ্ছে সেল ডিড। তো বেনিফিট ট্রান্সফারের জন্য আলাদা ডিড লাগবে না, যেটা লাগে ফর অ্যাসাইনমেন্ট। কারণ আর তো বেনিফিটটা ই এর জমির সাথে কি করে দিল, অ্যানেক্স করে দিয়েছে, এটা ল্যান্ডের সাথে এটা তোমার অ্যাটাচ হয়ে গেছে, সিলড হয়ে গেছে অন দ্য ল্যান্ড, ঠিক আছে? এই জিনিসটা যেমন, কিন্তু এরকম পরীক্ষার সময় যদি আমরা দেখি যে আর ই কে বলতেছে যে আমি বেনিফিটটা দিচ্ছি হচ্ছে তোমাকে এবং তোমার উত্তরাধিকারীদেরকে, a covenant that is made with heirs and assigns, তাহলে ধরে নেওয়া হবে এটা শুধু ই কে দিছে, জমিটাকে তো দেয়নি, তাহলে এটা ইয়ে হবে না, অ্যানেক্সেশন হবে না। তাদের কনসার্ন তো প্রুভ হবে না এই শব্দটা। হ্যাঁ পার্সোনাল হয়ে যাচ্ছে থার্ড রিকোয়ারমেন্টটা সুইফটে বলেছিল দুইজনের মধ্যে থাকা যাবে না কোভেনেন্টটা, সবার সরাই is not sufficient to annex the benefit of the land, যেটা বলে দিচ্ছি in the case of Renal and Cowlishaw case। তাহলে আর যদি এক্সপ্রেসলি ডিডের মধ্যে এটা বলে দেয় তাহলে এটা এক্সপ্রেস অ্যানেক্সেশন, আর এক্সপ্রেসলি না বললেও আমরা বুঝতে পারি যে ইন্টেনশন ছিল কিভাবে, সেকশন 78 হ্যাঁ বা কমন ল আছে, আবার 78 তো স্ট্যাচুট। যেমন ধরো যে যদি এরকম বলে যে একটা কোভেনেন্ট দিয়ে দিল, প্যাট রেস্ট্রিকশন কোভেনেন্ট, তো এখানে বলে দিল এরকম যে নো মোর দ্যান 2 domesticated dogs or cats or a combination thereof may be kept on the property। তাহলে আর বলতেছে যে আমি সর্বোচ্চ 2টা ইয়ে রাখবো, ডগ হ্যাঁ অথবা কুকুর বিড়াল রাখবে। all pets must be registered with the local municipality and adhere to all local ordinances regarding pets। তার মানে বোঝা যাচ্ছে যে যেই ডগ রাখতে চাবে আর এর পরে প্রত্যেকেই তোমার ওই অথরিটির কাছ থেকে অনুমতি নিয়ে রাখতে পারবে। তার মানে এটার বেনিফিটটা পেতে গেলে ওই শর্তটা পূরণ করতে হবে। এটা ইমপ্লাইডলি বোঝা যাচ্ছে তার যে ইন্টেনশন ছিল। নাহলে তো বলতো না যে মানে এটা এস বা টি যেই আসুক সে তো আর মানে ডগ অথবা ক্যাট যদি রাখতে চায় ওই প্যাটটাকে তো রেজিস্ট্রেশন করতে হবে লোকাল মিউনিসিপ্যালিটির সাথে। তার মানে তাদের ইন্টেনশন ছিল যে প্রত্যেকটা সাকসেসিভ কভেনেন্টরকেই এই শর্ত পূরণ করে রাখতে হবে, পেট ডগ এবং পেট ক্যাট। মানে এটা দেখে বোঝা যাচ্ছে যে তাদের ইন্টেনশন ছিল যে পরবর্তীরাও বেনিফিটটা যেন পায়। তার মানে অ্যানেক্সেশনটা দুই ভাবে করা যেতে পারে, একটা এক্সপ্রেসলি আর বলে দিল যে আমি কোনো প্যাট ডগ বা প্যাট ক্যাট রাখলে একটা অথরিটির কাছ থেকে অনুমতি নিব, এই বেনিফিটটা আমি তোমাকে দিচ্ছি প্লাস তোমার এই জমিতে যারা আসবে তাকে দিচ্ছি। এটা বললে তো এটা হয়ে যাবে হচ্ছে এক্সপ্রেস অ্যানেক্সেশন।
ঠিক আছে, এটা হয়ে যাবে হচ্ছে এক্সপ্রেস অ্যানেক্সেশন, এক্সপ্রেসলি, এটা যদি সে বলে দিত। আর এখানে কিন্তু আর এক্সপ্রেসলি বলে নাই যে এই বেনিফিটটা আমি তোমার ল্যান্ডকে দিচ্ছি প্লাস এই ল্যান্ডে যারা যারা আসবে তাদেরকে দিচ্ছি। তো বলে দিচ্ছে আমার পরে যারা যারা আসবে তারা প্রত্যেকেই মিউনিসিপ্যাল অথরিটির কাছ থেকে ক্যাট এবং ডগ রেজিস্টার্ড করেই ডগ রাখবে। তার মানে হচ্ছে বোঝা যাচ্ছে ইমপ্লাইডলি যে তাদের ইচ্ছা ছিল যে বেনিফিট গুলো যেন ইয়ের সাকসেসররাও পায়। এটাকে এই জন্য বলা হচ্ছে ইমপ্লাইড অ্যানেক্সেশন। ঠিক আছে, এটা হয়ে যাচ্ছে তোমার ইমপ্লাইড অ্যানেক্সেশন। ঠিক আছে, ইনফার মানে আমরা অনুমান করে নিতে পারি যে এটা তাদের ইন্টেনশন ছিল। আর যেটা এখন সবচেয়ে বেশি ব্যবহার হয় সেটা হচ্ছে যে এই স্ট্যাচুটরি ইমপ্লাইড অ্যানেক্সেশন, যেটা স্ট্যাচুটরি অ্যানেক্সেশন, এটা এখন সবচেয়ে বেশি ইউজ হয়, স্ট্যাচুটরি অ্যানেক্সেশন। স্ট্যাচুটরি অ্যানেক্সেশন যেটা বলে দিচ্ছে যে আর যখন তুমি এর সাথে কভেনেন্ট করবা যে তুমি কোন এখানে কোনো ইন্ডাস্ট্রি করবা না, পিগ ফার্ম করবা না, হ্যাঁ, তুমি এটা কি বলছো কিনা যে এর ল্যান্ডকে বেনিফিট দিচ্ছ এবং তার ল্যান্ডে যারা যারা আসবে তাদেরকে দিচ্ছ, অথবা এটা কি ইমপ্লাইড আমরা কোনো কিছুই দেখবো না। আমরা ধরে নিব যে তুমি যেহেতু এর সাথে কভেনেন্ট করছো, আমরা তোমার উপর ইন্টেনশনটা চাপাই দিব আন্ডার সেকশন 78। তাহলে সেকশন 78 এর মাধ্যমে ধরে নেওয়া হবে যে তোমার এটা ইন্টেনশন ছিল। তাহলে ইন দ্য অ্যাবসেন্স অফ এক্সপ্রেস অথবা ইমপ্লাইড অ্যানেক্সেশন এ কভেনেন্ট ক্যান বি অ্যানেক্সড টু দ্য ডমিনেন্ট ল্যান্ড বাই সেকশন 78। ধরে নেওয়া হবে যে আর তোমার ইন্টেনশন ছিল যে বেনিফিটটা যেন পায় এবং এর যত সাকসেসর আছে এফ জি এইচ আই জে সবাই পায়। তাহলে 78 এর পরে তো আসলে আর ওগুলা গুরুত্ব নাই হয়ে গেছে, এক্সপ্রেস আর ইমপ্লাইড তো এখন আর দরকার নাই। এখন লয়াররা যদি নাও লেখে এক্সপ্রেস অ্যানেক্সেশন বা ইমপ্লাইড, এরকম সুন্দর করে আগে ড্রাফট করা লাগতো এক্সপ্রেস অথবা ইমপ্লাইড হওয়ার জন্য। এখন তো আর এই ড্রাফটিং না করলেও হবে। আর যদি শুধু যদি এটাও লেখা থাকে প্যাট এন্ড রেস্ট্রিকশন কভেনেন্ট, তাহলেই কিন্তু ওই আর এবং বাউন্ড হয়ে যাবে আর এর সব সাকসেসররা বেনিফিট পেয়ে যাবে। এটা বলে দিচ্ছে ইন দ্য কেস অফ ফেডারেটেড হোম এন্ড মিল লজ। তাহলে ইন দিস কেস কোড বলে দিচ্ছে 78 only applies to covenants that touch and concern the land, এটা আমরা দেখে আসলাম। The court also explained covenant annexed to the dominant land by section 70 was annexed to each and every part of the land, এটা আমরা দেখে আসলাম যে ল্যান্ডের এরিয়া যদি 5 একর হয় 5 একরের পুরো জমিটাই বেনিফিট পাবে। 5 একর ল্যান্ড যদি এখন 20 জনের কাছেও পিস পিস করে সেল করা হয় প্রত্যেকেই বেনিফিটটা পাবে। Accordingly, transferee of the part of dominant land will acquire the benefit of any covenants in relation to the part of the land. মানে যেই ল্যান্ড কিনুক ওইটার ছোট অংশ প্রত্যেকেই বেনিফিটটা পেয়ে যাবে। ক্রেস নিকলসন কেসে এই ফেডারেটেড হোম ভার্সেস মিল লজ এই কেসটাকে অ্যাপ্লাই করা হয়েছিল। তবে এখানে শুধু একটা কন্ডিশন অ্যাড করে দিছে যে যেই ল্যান্ডটা বেনিফিট পাচ্ছে এই ল্যান্ডটাকে অবশ্যই আইডেন্টিফায়াবল হতে হবে। ঠিক আছে, আর কিন্তু এখানে একটা গুরুত্বপূর্ণ কেস হচ্ছে রোক এন্ড চাঁদা কেসটা। রোক এন্ড চাঁদা কেসে যেটা বলতেছে সেটা হচ্ছে যে যদি এরকম হয় আর যদি এর সাথে কভেনেন্ট করে যে আমি এখানে কোনো পিগ ফার্ম করব না, নো পিগ ফার্ম, আর এই বেনিফিটটা আমি তোমার ল্যান্ডটাকে দিচ্ছি যেটার নাম হচ্ছে রেড একর, এবং রেড একরে যারা আসবে সবাই এই বেনিফিটটা পাবে, কিন্তু এই বেনিফিট ট্রান্সফারের জন্য সেকশন 78 ব্যবহার করা যাবে না, এটা আবার সে ডিটের মধ্যে বলে দিচ্ছে। তাহলে সে বলে দিচ্ছে যে বেনিফিট ট্রান্সফার যখন তুমি এফ কে করবা বা জি কে করবা, এটা অবশ্যই মানে 78 তুমি ইমপ্লাইডলি ধরে নিবা না যে আমাদের ইন্টেনশন ছিল। হ্যাঁ, তাহলে এখন কি সেকশন 78 এর অপারেশন, সেকশন 78 এর অ্যাপ্লিকেশন কি এরকম একটা এক্সক্লুশন ক্লজ দিয়ে বাদ দেওয়া যাবে কিনা? তাহলে পার্লামেন্ট অ্যাক্ট করে বলতেছে যে বেনিফিট দেওয়ার ইন্টেনশন ছিল এটা ধরে নিব আমরা ইমপ্লাইড, আর এখানে এক্সক্লুশন ক্লজ দিয়ে বলে দিচ্ছে যে বেনিফিট ট্রান্সফার হবে না, এটা করা যাবে কিনা? এখন রোকন চাঁদা কেসে আমাদের কোর্ট বলছে না এটা করা যাবে। এই জাজমেন্টটা অনেক বেশি ক্রিটিসাইজড, কিন্তু এটা আবার পরবর্তীতে
এই ক্রেস নিকলসন কেস এটা অ্যাপ্লাই হয়েছে, সুতরাং এটা ওভারঅল হয়নি। তাহলে এরকম যদি বলে দেয় যে বেনিফিটটা আমি তোমার ল্যান্ডকে দিচ্ছি, কিন্তু আমাদের সিচুয়েশনে বেনিফিট ট্রান্সফারের ক্ষেত্রে 78 ব্যবহার করতে পারবে না তোমার সাকসেসররা, তার মানে আমাদের যে ইন্টেনশন ছিল এটা ইমপ্লাইড হবে না। তার মানে সে চাচ্ছে বেনিফিট ট্রান্সফারের জন্য প্রত্যেকে যেন অ্যাসাইন করে। তার মানে সে কোন মেথডটা মানে বাদ দিয়ে দিল, 78 বাদ দিয়ে দিল, আর এক্সপ্রেস অ্যানেক্সেশনের মাধ্যমে যাও অথবা অ্যাসাইনমেন্টে যাও, ইমপ্লাইডটা ব্যবহার করা যাবে না। তাহলে সেকশন 78 ক্যান বি এক্সক্লুডেড। সেকশন 78 যে এক্সক্লুড করা যাবে এটা রোগান চাঁদা কেসটাতে বলা আছে, এবং যেটা ক্রেস নিকলসন কেসে অ্যাপ্লাই করা হয়েছে, অ্যাফার্ম করা হয়েছে। এই জন্য আমাদের ওই মেথডগুলো আমরা পড়লাম, নাহলে তো এই মেথডগুলো পড়া লাগতো না, কারণ 78 তো এসে পুরো জিনিসটাকেই সহজ করে দিয়েছিল। এই জন্য আমরা এই অ্যানেক্সেশনের মধ্যে এক্সপ্রেস এবং ইমপ্লাইড অ্যানেক্সেশনের পাশাপাশি আমরা এটা যে দেখলাম 78, রিজনটা হচ্ছে যে এটা তো অ্যাবলিশড হয়নি, এক্সপ্রেস অ্যানেক্সেশনও আছে, ইমপ্লাইড অ্যানেক্সেশনও আছে। 78 যদি কোনো কারণে এক্সক্লুড করে তখন তো আমাদেরকে ওই মেথডগুলোতে যেতে হবে। এটা পরীক্ষার কোশ্চেন অনেক সময় দিয়ে দেয়। তাহলে আমরা বলতে পারবো যে যদি এরকম এক্সক্লুশন না করা থাকে তাহলে বেনিফিটটা অটোমেটিক্যালি সাকসেসরদের কাছে যাবে আন্ডার সেকশন 78। বাট সমস্যাটা হচ্ছে যে এটা তো এক্সক্লুড করা পসিবল, এবং সেকশন 78 তো 1925 সালের পরবর্তী কভেনেন্টের জন্য অ্যাপ্লাই হবে। 1925 সালের আগে যদি কোনো কভেনেন্ট হয়ে থাকে সেটার জন্য তো 78 এর অ্যাপ্লিকেশনটা থাকবে না। এই জন্য আমাদের অন্য মেথডগুলো স্টিল নেসেসারি। কিন্তু লাস্ট পয়েন্ট আমাদের জন্য স্কিম অফ ডেভেলপমেন্ট, এটা দেখলে আমাদের চ্যাপ্টারটা কমপ্লিট হয়ে যাচ্ছে। তাহলে স্কিম অফ ডেভেলপমেন্টের মাধ্যমে কিভাবে বেনিফিটটা ট্রান্সফার হয়, তাহলে এখানে আমরা যদি দেখি যে এখানে একজন ডেভেলপার, এখানে আমরা ধরে নিচ্ছি যে উনি 2500 প্লট উনি তৈরি করলো। অনেক সময় দেখা যায় যে উনি প্রথমে আগে 1000 প্লট করে, তারপরে এটার সাথে আরো 500 প্লট অ্যাড করে, পরে আবার 500 প্লট অ্যাড করে, এরকম করে না অনেক সময়, যে প্রথমে কিছু তারপর আবার ফার্দার এক্সটেনশন করতে থাকে। এখন একজন ডেভেলপার যখন এই ল্যান্ডগুলো উনি বিক্রি করতেছে, এখানে এ এর কাছে একটা ল্যান্ড, বি এর কাছে, সি এর কাছে, ডি এর কাছে, এরকম করে করে উনি বিক্রি করতেছে। প্রত্যেকের সাথে ডেভেলপারের একটা চুক্তি হয়, আর প্রত্যেকেই কভেনেন্ট করে ডেভেলপারের সাথে যে সে কমার্শিয়াল পারপাস ইউজ করবে না, এখানে কোনো ইন্ডাস্ট্রি ফ্যাক্টরি করবে না, কোম্পানির কোনো রেজিস্টার্ড অফিস করবে না, হ্যাঁ, এরকম অনেকগুলা কভেনেন্ট করে থাকে, 20 তলার বেশি বিল্ডিং করবে না, এরকম। এখন এক সময় দেখা যায় যে সবার কাছে যখন প্লট সেল হয়ে যায়, ডেভেলপারের এখানে ল্যান্ড থাকতে পারে, নাও থাকতে পারে। সেই ক্ষেত্রে এখানে যদি একজন ওনার থাকে, ফর এক্সাম্পল এখানে যদি থাকে হচ্ছে গিয়ে পি, আর এখানে যদি থাকে হচ্ছে কিউ, আর সে যদি এখানের মধ্যে একটা ইন্ডাস্ট্রি করতে চায়, কমার্শিয়াল পারপাস ইউজ করতে চায়, তাহলে কিউ কি পি কে সু করতে পারবে কিনা? অথবা এখানে যদি একটা লোক একটা তোমার রেস্টুরেন্ট করতে চায়, তাহলে তার পাশে নেইবার তাকে বাধা দিতে পারবে কিনা? বার্ডেন তো সবার উপরেই আসছে, কারণ বার্ডেন সবার উপরে কিভাবে আসছে আমরা বুঝলাম, সবাই তো ডেভেলপারের সাথে কভেনেন্ট করছে। বার্ডেন তো প্রত্যেকটা লোকের কাছে আছে, যেই জমিটা কিনবে তার উপরে কোনটা চলে আসতেছে? বার্ডেন। আমাদের প্রশ্ন হচ্ছে বেনিফিটটা কিভাবে আসলো? বেনিফিট তো আর এই বেনিফিট তো ডেভেলপারের কাছে বেনিফিট আছে, ডেভেলপার তো হচ্ছে অরিজিনাল কভেনেন্টই, তার কাছে তো বেনিফিট আছে, এটা নিয়ে তো কোনো ডাউট নাই। কিন্তু আমাদের কথা হচ্ছে যে বেনিফিটটা কি এদের কাছে আসবে কিনা? এদের কাছে তো বেনিফিট না অ্যাসাইনমেন্টের মাধ্যমে আসছে, না অ্যানেক্সেশনের মাধ্যমে আসছে, বুঝা গেছে? তারা তো থার্ড পার্টি। এখন তাদের কাছে বেনিফিটটা কিভাবে আসবে? এখানে যেটা বলতেছে সেটা হচ্ছে স্কিম অফ ডেভেলপমেন্টের আন্ডারে কোড যেটা বলে দিচ্ছে যে যখনই এরকম একটা বিল্ডিং স্কিম হয় বা স্কিম অফ ডেভেলপমেন্ট হয়, যেটা বর্তমানে মডার্ন টুল হিসেবে মানে নতুন নতুন সিটি করার জন্য ব্যবহার করা হয়, the enforcement of covenants in a clearly identified area with one seller of all plots of land involved, and where all the original purchasers of plot knew
প্রত্যেকটা লোক জানে যে আমি যেরকম কভেনেন্ট করতেছি কমার্শিয়াল পারপাস ইউজ করব না, আরেকজনও কিন্তু সেম কভেনেন্ট করতেছে। অল অফ দেম আর ইন্টেন্ডেড টু বি মিউচুয়ালি এনফোর্সিয়েবল। তাহলে এখানে ধরে নিতে হবে যে প্রত্যেকেরই ইন্টেনশন ছিল যে আমি যদি ব্রিচ করি ডেভেলপার আমাকে সু করা লাগবে না, আমার পাশের নেইবারও আমাকে সু করতে পারবে। একটা লোক যদি এখানে একটা চিড়িয়াখানা করতে চায়, পাশের লোক এসে বলে আপনি ভাই এটা করছেন কেন, এটা তো কভেনেন্টে লেখা নেই। তাহলে where such a scheme exists, আমরা ধরে নিব যে ওই এলাকার জন্য এটা একটা লোকাল ল is created whereby restrictive covenants are enforceable by and against the owners of plots within the scheme. এটার জন্য আমার ডেভেলপারের কাছে যাওয়া লাগবে না, প্রত্যেকটা ওনার একজন আরেকজনকে সু করতে পারবে। ক্লিয়ার জিনিসটা? এটা হচ্ছে স্কিম অফ ডেভেলপমেন্ট। এটার ক্ষেত্রে আমাদের শর্তগুলো বলা আছে এলিস্টন এন্ড রিচার কেসে, যে 4টা শর্ত পূরণ করতে হবে যদি বিল্ডিং স্কিমের মাধ্যমে আমরা বেনিফিট ট্রান্সফার করতে চাই। কন্ডিশন 1 হচ্ছে দেয়ার ওয়াজ অরিজিনালি এ সিঙ্গেল সেলার অফ দ্য ল্যান্ড। একটা ডেভেলপার ছিল যে সবার কাছে পরবর্তীতে সেল করছে জমিগুলা। প্লট অফ ল্যান্ড ওয়্যার লেড আউট ইন অ্যাডভান্স, হ্যাঁ আগের থেকে প্লট ছিল এখানে 1000 প্লট, ঠিক আছে, আগের থেকে এরকম 1000 প্লট সাজানো অবস্থায় ছিল। মিউচুয়াল রেস্ট্রিকশনস ওয়্যার এস্টাবলিশড বাই দ্য অরিজিনাল সেলার ফর মিউচুয়াল বেনিফিট অফ অল বায়ার্স, এবং প্রত্যেকের কাছ থেকে সেম কভেনেন্ট আদায় করে নিছে। মিউচুয়াল কভেনেন্ট প্রত্যেকের নলেজে আছে যে আমি যে কভেনেন্ট করছি আরেকজন কিন্তু সেম কভেনেন্টই করছে। দ্য পারচেজার অফ ইচ এন্ড এভরি প্লট নিউ অ্যান্ড মিউচুয়ালি বাইন্ডিং নেচার অফ দ্য কভেনেন্ট, প্রত্যেকেই জানতো যে আমি ব্রিচ করলে আমাকে সু করা যাবে, অন্য কেউ ব্রিচ করলে আমি সু করতে পারবো। 1908 সালে এই কেস এটা বলে দিয়েছে। তাই অনেকটুকু সুবিধা হয়েছে, প্রত্যেকের কিছুর জন্য ডেভেলপারের কাছে যাওয়া লাগে না। ডেভেলপার মারা যেতে পারে, ডেভেলপারের কোম্পানি বিলুপ্ত হয়ে যেতে পারে, দেশের বাইরে চলে যেতে পারে, কোনো সমস্যা নাই, একজন আরেকজনকে সু করতে পারে। এটা যদি ডেভেলপ না হইতো তাহলে ঝামেলা হয়ে যেত বর্তমান সিটির কনসেপ্টের ক্ষেত্রে। একটা ফার্দার কন্ডিশন অ্যাড করছে হচ্ছে রিড এন্ড বাইকার স্টাফ কেসে। এই কেসে বলতেছে হচ্ছে যে স্কিমটা ক্লিয়ারলি ডিফাইন করতে হবে, যে বিল্ডিং স্কিমটা কতটুকু এরিয়া নিয়ে এটা আসলে ফাংশন করবে। স্যার লেড আউট ইন অ্যাডভান্স মানে কি বলছিলেন? মানে এটা আগে থেকে প্লট হিসেবে ভাগ করে রাখতে হবে। এখন এই শর্তগুলা কোর্ট আরেকটু এখন বর্তমানে লিবারেল করে দিচ্ছে। বর্তমানে কোর্ট এই ব্যাপারে আরেকটুকু সহনীয় হয়ে গেছে। কোর্ট বলতেছে যে আমাদেরকে এখন আমরা অত স্ট্রিক্টলি এই 5টা শর্ত অ্যাপ্লাই করব না। কোর্ট বলতেছে যে অনেক সময় হয় কি যে 1000 প্লট থাকে, পরে 500 প্লট অ্যাড হয়, কোর্ট বলছে এই 500 প্লটের লোকেরা বেনিফিট পাবে, আবার 500 প্লট অ্যাড হয়েছে সবাই বেনিফিট পাবে, তাহলে ইজি করে দিল। আবার কোর্ট বলতেছে সবাই সেম ডেভেলপারের কাছ থেকে কিনতে হবে, নট নেসেসারি। প্রথমে বসুন্ধরা হয়েছে, পরে যমুনা বসুন্ধরা, অসুবিধা নেই, ওরাও বেনিফিট পাবে। বুঝে গেছে? তাহলে কোর্ট বলতেছে কমন সেলার হওয়ারও দরকার নাই, ডেভেলপার এ এবং ডেভেলপার বি থাকলেও আমরা অসুবিধা নাই কোনো, আমরা বলবো যে সবাই মিলে বেনিফিট গুলো পাবে। বাট কোর্ট শুধু একটা জিনিসকে চেঞ্জ করে নেই, কভেনেন্ট সেম হইতে হবে। তার মানে প্রথম 1000 প্লটের জন্য যদি 10টা কভেনেন্ট হয়, পরের 500 প্লটের জন্য 10টা কভেনেন্ট, আরেকজন ডেভেলপারের যে 500 প্লট সেটার জন্য 10টা কভেনেন্ট। কভেনেন্ট আবার কম বেশি হলে হবে না, সেম কভেনেন্ট, সেম নেগেটিভ কভেনেন্ট হইতে হবে, সেম কভেনেন্ট। কারণ একজন 5টা কভেনেন্ট দিয়ে বাউন্ড হবে, আরেকজন 4টা দিয়ে বাউন্ড হবে, আরেকজন 12টা, তাহলে তো হবে না, তাহলে তো আর এই স্কিম এখানে অ্যাপ্লাই করবে না। তাহলে একটা শর্ত ছাড়া বাকি সবগুলা শর্তকে এখন সহজ করে দেওয়া হয়েছে, যে অরিজিনাল একজন সিঙ্গেল সেলার না থাকলেও হবে। এখন একটা মানে তোমার ডেভেলপমেন্ট কোম্পানি করলো বসুন্ধরা, একটা করলো যমুনা বসুন্ধরা, আর একটা করলো হচ্ছে গিয়ে ইউনাইটেড সিটি, সবার জন্য সেম অ্যাপ্লাই হবে, সেলার সেম হওয়া লাগবে না, কিন্তু কভেনেন্ট প্রত্যেকের সেম হইতে হবে। আর প্লট লেড আউট ইন অ্যাডভান্স এটাও সহজ করে দিচ্ছে, কারণ জমি প্রথমে ছিল 200, পরে করলো 800, পরে করলো 500, হবে কোনো সমস্যা নেই, এটাও সহজ করে দিয়েছি। মিউচুয়াল এইটা হচ্ছে এটা সহজ করেনি, কোর্ট বলছে যে না এটা আমরা সহজ করব না, কভেনেন্ট এক্স্যাক্টলি সেম হতে হবে। এবং নাইলে তো ঝামেলা না, নাইলে তো প্রথম দেখা 1000 লোক কভেনেন্ট করছে 20টা, পরের 500 জন করছে হচ্ছে গিয়ে মাত্র 5টা, আর পরের 500 জন করছে 2টা, তাহলে তাদের উপর তো বার্ডেনটা বেশি চলে আসবে, বেনিফিট কম থাকবে।
স্যার পজিটিভ কোভেনেন্ট কি কোনোভাবে স্কিম ডেভেলপমেন্ট না 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 কোনোভাবে আসবে না। পজিটিভ কমান্ডের জন্য ওই যে আগের মেথডগুলো শুধু, হ্যাঁ, মিউচুয়াল বার্ডেন বেনিফিট, কমন হোল্ড, আর হচ্ছে গিয়ে চেইন অফ গভর্নেন্স, ইনডেমনিটি ক্লজ যেটা। তাহলে এই যে এগুলোকে সহজ করে দিয়েছে কোর্ট, এটা ব্যাক্সটার কেস থেকে আমরা পাচ্ছি। যে ব্যাক্সটার কেসে বলছে যে কমন ভেন্ডার রিকোয়ারমেন্ট, এটা আমরা ইজি করে দিলাম, যে কমন ভেন্ডার না থাকলেও চলবে। দি ডলফিন কেস এটা বলে দিয়েছে যে কমন ভেন্ডার দরকার নেই। তার মানে একটা ডেভেলপার করছে হচ্ছে 50টা প্লট, আরেকটা ডেভেলপার করছে 80টা প্লট, সবাই 130 জনের উপরে আমরা ধরে নিব যে বেনিফিট চলে আসছে, কারণ এটা তো পাশাপাশি জমি। তার মানে এখানে যদি কভেনেন্ট কো ব্রিচ করে এই জমির আরেকজনকে তাকে সু করতে হবে। আর এমিলি এলিয়াস কেসে বলে দিচ্ছে এখানের মধ্যে যে প্লট কি আগে থেকে নির্ধারিত থাকা লাগবে কিনা, এই রিকোয়ারমেন্ট আগে ছিল, এটাকে সহজ করে দিচ্ছে। বলছে যে না, প্লট যদি আগে থেকেও করা থাকে তাও চলবে, নতুন করে অ্যাড করলেও সমস্যা নেই। তবে যেই রিকোয়ারমেন্টটা কোর্ট সহজ করবে না, স্ট্রিক্ট, সেটা হচ্ছে কোভেনেন্ট সেম হতে হবে। উইথ গিফট এন্ড হোমস কেসে বলে দিয়েছে যে কোভেনেন্ট মাস্ট বি সেম। এটা আমরা কোনোভাবেই এটাতে কম্প্রোমাইজ করা যাবে না। আচ্ছা, তারপরে আমাদের লাস্ট প্রিন্সিপাল যেটা এনফোর্সমেন্ট অফ কোভেনেন্টস বাই থার্ড পার্টিস, এটা দেখলেই তো চ্যাপ্টার শেষ। তাহলে এখন প্রশ্ন হচ্ছে যে আর যখন কোভেনেন্ট করেছিল ই এর সাথে, এই ডিডের মধ্যে লেখা ছিল যে আমি এই ল্যান্ডে কোনো পিক ফার্ম করব না, এই বেনিফিটটা ই এর ল্যান্ড রেড একর পাবে এবং ব্লু একরও পাবে। তাহলে রেড একরকেও বেনিফিট দিয়েছে, আবার ব্লু একরকেও বেনিফিট। ব্লু একরের মালিক হচ্ছে পি। এখন প্রশ্ন হচ্ছে যে এই ডিডটা তো আর এবং ই এর মধ্যে হয়েছে, এবং ই হচ্ছে জমির সেলার আর আর হচ্ছে জমির বায়ার। আর বলতেছে আমি পিক ফার্ম করব না, এই বেনিফিটটা আমি ই কেও দিচ্ছি আবার বি কেও দিচ্ছি। আর বি তো এখানে থার্ড পার্টি, আর ডিডের মধ্যে তো শুধু আর এর সিগনেচার আর হচ্ছে গিয়ে ই এর সিগনেচার, বি তো এখানে থার্ড পার্টি। এখন আর যদি পিক ফার্ম করে ই তো সু করতে পারবেই, ই এর জায়গায় এফ আসলে সেও পারবে, এফ পারবে হচ্ছে গিয়ে যদি সে বার্ডেন বেনিফিট দেখাতে পারে। প্রশ্ন হচ্ছে বি কোন শর্তে পারবে। এটাই, হ্যাঁ। তাহলে দুইটা উপায় আছে, একটা তুমি প্রথমে বলে দিবা সেকশন 56, আর একটা হচ্ছে গিয়ে সেকশন 1 অফ কন্ট্রাক্ট রাইট অফ দা থার্ড পার্টিজ অ্যাক্ট 1999। এই দুইটা, হ্যাঁ, এই দুইটা হচ্ছে অপশন। তাহলে সেকশন 56 যেটা বলতেছে যে, তাহলে সিচুয়েশনটা তো বুঝতে পারছি, সিচুয়েশনটা খেয়াল রাখবে, এটা কিন্তু মাঝে মাঝে আসে, টু ট্রিট দোজ হু আর নট পার্টি টু দ্য কোভেনেন্ট, মানে বি কোভেনেন্টের পার্টি না, সে সিগনেটরিও না, as though they were original covenantees, ধরে নেওয়া হবে সেও অরিজিনাল কোভেনেন্টি। The courts have limited the potentially broad wording in the statute so that it is only available বি তখনই সু করতে পারে to the claimants where covenant can be interpreted as having made with rather than simply for them। তাহলে কোভেনেন্টটা দেখে যদি বোঝা যায় যে এই কোভেনেন্টটা বি এর বেনিফিটের জন্য করা হয়েছিল, বি এর নাম মেনশন করা আছে, অথবা বি এর নাম মেনশন করা নাই, আর বলতেছে যে আমি কোভেনেন্টের বেনিফিটটা রেড একর তোমাকে দিচ্ছি আর এখানে অ্যাডজয়নিং ল্যান্ডকে দিচ্ছি, নিকটবর্তী ল্যান্ডকে দিচ্ছি, নিকটবর্তী ল্যান্ড হিসেবে বি এর জমি ছাড়া কারো জমিই নেই এখানে, তাহলে তো বি এর নাম না মেনশন করলেও কি হবে, ধরে নেওয়া হবে বি কে দেওয়া হয়েছিল, ব্লু একরকে দেওয়া হয়েছিল। তাহলে courts have therefore ensured section 56 does not undermine the contractual তোমার doctrine of privity। দুই পার্টির মধ্যে কন্ট্রাক্ট হলে থার্ড পার্টি এনফোর্স করতে জেনারেলি পারবে না, বাট পারবে যদি কোভেনেন্টটা দেখে বোঝা যায় যে এটা বি কে এক্সপ্রেসলি বেনিফিট দেওয়া হয়েছিল, অথবা ইমপ্লাইডলি বোঝা যায় বি কে বেনিফিট দেওয়া হয়েছিল, কারণ নিকটবর্তী জমিও বেনিফিট পাবে। নিকটবর্তী জমি ব্লু একর মেনশন করা নাই, বিও মেনশন করা নাই, বাট বোঝাতে যাচ্ছে নিকটবর্তী জমি একটাই যেহেতু ছিল, এটা বি এর ছিল। মোরওভার, যেটা কেস মেনশন করবে, মোরওভার তুমি বলবা যে ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, section it follows that section 56 cannot be used to make future owner benefited land of original covenant। তার মানে এইটার বেনিফিট শুধু বি নিতে পারবে, না বি আবার কেউ ট্রান্সফার করতে, বি এর জায়গায় যদি এই জমির মধ্যে সি মালিক হয়, বি এর জায়গায় যদি এটার মধ্যে কিউ মালিক হয়, তারা আর পারবে না। এটা হচ্ছে সেকশন 56 এর উইকনেস।
ক্লিয়ার জিনিসটা? শুধু বি এনফোর্স করতে পারবে হচ্ছে এগেইনস্ট আর অথবা আর এর সাকসেসরের এগেইনস্টে, কিন্তু বি এর বেনিফিটটা অন্য কারো কাছে আর যাবে না। ঠিক আছে, এটা হচ্ছে সেকশন 56 এর উইকনেস। তাহলে সেই ক্ষেত্রে যদি বি এর জায়গায় সি আসে, সি এর জায়গায় কিউ আসে, অন্যরা যদি থার্ড পার্টি যদি চলে আসে, তো তারা যেটার হেল্প নিতে পারে সেটা হচ্ছে কন্ট্রাক্ট রাইট অফ দ্য থার্ড পার্টিজ অ্যাক্ট। তারা বলবে যে আর এবং ই এর মধ্যে চুক্তি হয়েছে, বেনিফিটটা বি কে দেওয়া হয়েছিল এবং বি কে এটা এক্সপ্রেসলি দেওয়া হয়েছে অথবা ইমপ্লাইডলি দেওয়া হয়েছে, তাহলে তারা কন্ট্রাক্টের আন্ডারেও সু করার চেষ্টা করতে পারে হচ্ছে আর কে। এখন বি এর জায়গায় যদি জমিতে সি আসে অথবা কিউ আসে, তারা যদি সু করতে চায়, এখানে কন্ট্রাক্ট রাইট টু থার্ড পার্টিজ বলতেছে তোমরা সু করতে পারবা, তোমরা শুধু দেখাতে হবে যে বেনিফিটটা তোমাদেরকে এক্সপ্রেসলি না ইমপ্লাইডলি দেওয়া হয়েছিল। ঠিক আছে, তো এখানে তো থার্ড পার্টি একদম সু করাটা পুরোপুরি প্রহিবিটেড, পারবেই না। আর এখানে তো না করে নাই, বাট বলতেছে তোমরা যদি প্রমাণ করতে পারো যে বেনিফিটটা তোমাদেরকে দেওয়ার কথাটা ইমপ্লাইডলি মেনশন করা আছে নেইবারিং ল্যান্ড হিসেবে, তাহলে তোমাদের কেসটা আমরা অ্যালাউ করব। মানে এখানে আর্গুই করার অপরচুনিটি আছে। তাহলে থার্ড পার্টিকে যে সু করতে দিচ্ছে এটাই তো বেশি আসলে, কারণ পুরো ম্যাটারটাই তো এই দুইজনের, ঠিক না জিনিসটা? আর কোর্ট অ্যাটলিস্ট আমরা দেখতেছি যে কার রাইট প্রোটেক্ট করার জন্য মানে তোমার উইলিং শুধু বিয়ের পরে আর কাউকে না। আর বিয়ের পরে যদি অন্য কেউ করতে চায় তাকে ওই কন্ট্রাক্ট রাইট টু থার্ড পার্টিজ অ্যাক্টের আন্ডারে গিয়ে এটা স্যাটিসফাই করতে হবে। তাহলে এই হচ্ছে আমাদের ফ্রি হোল্ড কোভেনেন্টের যে চ্যাপ্টার আমরা দেখলাম। আমি স্লাইডটাও গ্রুপে দিয়ে দিব এখানে। তাহলে এখন আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে এখান থেকে আমাদের এসে আসে এবং প্রবলেম কোশ্চেন আসে। এসেটা মনে দিয়ে দিছি নাকি? ও আচ্ছা, তাহলে আজকে ফটোকপিটা একটু মানে করে ফেলছে মনে হয়। তাহলে ফ্রি হোল্ড কোভেনেন্টের এসেও আসে, আবার এই প্রবলেম, হ্যাঁ হ্যাঁ শুধু পিকিউ করা যাবে, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। আর এখানে এসে আসে হচ্ছে মনে হয় আমরা লিখে দিছিলাম দুইটা অ্যাঙ্গেলের এসে আসে, হ্যাঁ বার্ডেন বেনিফিট আর হচ্ছে রিফর্মস কিভাবে করতে হয়, রিফর্মসটা কিভাবে করতে হয়। এখানে আমাদের হ্যাঁ একটা আছে হচ্ছে গিয়ে তোমার জেনারেল এসে, যে কিভাবে বার্ডেন বেনিফিট গুলো ট্রান্সফার হয়, এটা তুমি এভাবে একটা এসে করতে পারো যে ইন্ট্রোডাকশন, রেমেডি ফর ব্রিচ অফ কোভেনেন্ট, টাইপস অফ কোভেনেন্ট, হ্যাঁ ট্রান্সফার অফ বার্ডেন এন্ড বেনিফিট, তারপরে কিভাবে কমন লতে বার্ডেন ট্রান্সফার হয়, কিভাবে তোমার ইকুইটিতে বার্ডেন ট্রান্সফার হয়, তারপরে কিভাবে তোমার বেনিফিটটা ট্রান্সফার হয় কমন ল এন্ড ইকুইটি, এবং এই এরিয়াতে কি তোমার লটা চেঞ্জ করা যেতে পারে। আরেকটা হচ্ছে রিফর্মস রিলেটেড, যে প্রেজেন্ট লটা কি, প্রেজেন্ট ল এর তো ক্রিটিসিজম আছে যে বার্ডেনের জন্য এক ল, আবার তোমার এই বেনিফিটের জন্য আরেকটা ল। তো ল কমিশন যেটা রিফর্ম প্রপোজাল দিছে যে আমরা একটা আইন তৈরি করতে পারি, অরিজিনাল পার্টির কোনো লায়াবিলিটি থাকবে না, জমি বিক্রি হয়ে গেছে, আমার না আছে বার্ডেন না আছে বেনিফিট, পরবর্তী যারা থাকবে তাদের জন্য একটা তোমার ইউনিভার্সাল ল চলে আসবে, বার্ডেন ট্রান্সফারের জন্য 4টা ক্রাইটেরিয়া বা 5টা ক্রাইটেরিয়া, বেনিফিট ট্রান্সফারের জন্য 4টা বা 5টা ক্রাইটেরিয়া। এটা বেটার হইতো না? তাহলে আমাদের এতগুলা ল তো পড়া লাগতো না এখানে। আর অরিজিনাল পার্টিদেরকে এখনো কিন্তু ধরা হয় মাঝে মাঝে, যদিও তাদের কাছ থেকে কম কম্পেনসেশন পাওয়া যায়, এইটা তারা রিফর্ম প্রপোজাল নিয়ে আসছে। এই হচ্ছে দুইটা ছোট ছোট এসের অ্যাঙ্গেল আর কি। এসেটা আমরা করে রাখতে পারি, আদারওয়াইজ তুমি চাইলে শুধুমাত্র প্রবলেম কোশ্চেনও করতে পারো। আর প্রবলেম কোশ্চেনের জন্য স্টেপটা হবে, আমরা নেক্সট ক্লাসে সলভিং ক্লাসে আমরা সলভিং করবো। স্টেপ 1টা হচ্ছে কারা অরিজিনাল কোভেনেন্ট আর কোভেনেন্টই দেখতে হবে, তারপরে কোন কোন কোভেনেন্ট মেক করা হয়েছে সেটা দেখতে হবে। আমাদের কোশ্চেনে 4টা বা 5টা কোভেনেন্ট থাকতে পারে, সর্বোচ্চ 4টা। তারপরে আমাদেরকে দেখতে হবে হচ্ছে কোভেনেন্টরের পরবর্তীতে কারা সাকসেসর আসলো, আর এর জায়গায় কে আসছে, ই এর জায়গায় কে আসছে। তারপরে দেখতে হবে এখানের মধ্যে
যে কভেনেন্ট কোনটা ব্রিচ হয়েছে, চারটাই ব্রিচ হয়েছে না চারটার মধ্যে তিনটা ব্রিচ হয়েছে। স্টেপ 5 এ গিয়ে আমাদেরকে দেখতে হবে যদি পজিটিভ কভেনেন্ট হয় তাহলে এটার বার্ডেন কেমনে ট্রান্সফার হবে। আবার এটার বার্ডেন ট্রান্সফারের ক্ষেত্রে ওই যে হালসেল এন্ড ব্রিজেল মিউচুয়াল বার্ডেন বেনিফিট রুল, আবার এটার জন্য বেনিফিট কিভাবে ট্রান্সফার হবে। আবার যদি নেগেটিভ কভেনেন্ট হয়, হ্যাঁ যদি নেগেটিভ কভেনেন্ট হয় তাহলে এটার আবার কি ট্রান্সফার করতে হবে, বার্ডেন ট্রান্সফার করতে হবে, এটার আবার বেনিফিট ট্রান্সফার করতে হবে। এই তো শেষ চ্যাপ্টার। বেনিফিট ট্রান্সফারের জন্য অ্যাসাইনমেন্ট, অ্যানেক্সেশন, বিল্ডিং স্কিম, এই চ্যাপ্টার। মানে এর ছাড়া এই কোশ্চেনে কোনো ইস্যুই নেই। লাস্টে কনক্লুশন বলো এই কোশ্চেনে এই চারটা কম্পোনেন্টের মধ্যে দুইটার বার্ডেন বেনিফিট ট্রান্সফার হয়েছে, বাকি দুইটার হয়নি। দুইটা এনফোর্সেবল হবে, বাকি দুইটা এনফোর্সেবল হবে না। 7টা স্টেপ দিয়ে যে কোনো কোশ্চেনই সলভ করা যায়। বুঝে গেছে জিনিসটা? তাহলে এই এস এর ম্যাটেরিয়ালস আর প্রবলেম কোশ্চেন দুইটাই আমি দিয়ে দিছি। তাহলে নেক্সট ক্লাসে আমরা এই প্রবলেম কোশ্চেন গুলা সলভ করবো আর কি। আমাদের অ্যাডভার্স পজিশনেরও তো সলভিংটা হয়নি। অ্যাডভার্স পজিশন আর হচ্ছে গিয়ে এই ফ্রি হোল দুইটারই সলভিং আমরা এই থার্সডেতে করে নিব। তাহলে অ্যাডভার্স পজিশনের দুইটা সলভিং আর ফ্রি হোল্ডের দুইটা সলভিং। ক্লিয়ার জিনিসটা? হ্যাঁ, আমার পরে আরেকটা ক্লাস আছে, কি তুমি অ্যানসার দেখাবা? না 2 মিনিট কথা বলছি। আচ্ছা আচ্ছা ঠিক আছে।